হ্যালো, হ্যালো, হ্যালো। তোমরা একটু সব আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সো তোমরা একটু লাইভে যারা যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। একটু সবাই কমেন্ট করে জানাও দ্রুত। এবং আমরা সবাই একটু লাইভটা দ্রুত যুক্ত হয়ে যাই এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই লাইভটা। এবং সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। আমরা একটু অপেক্ষা করতেছি সবার যুক্ত হওয়ার জন্য। সো বলো তোমাদের শেষ সময় আগামীকাল এক্সাম, কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারো, কারো কোনো টপিকের সমস্যা থাকলে সেটাও জানাতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ওর আহমেদ কমেন্ট করছে আসছি, ওকে। ফাতিমা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করবো। সো বলো তোমাদের কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি কঠিন মনে হয়, বা কোন চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ লাগে আর কি, একটু জানাও তো দেখি। কঠিন লাগে কোনটা? দেখি কঠিন কোনটা লাগে তোমাদের কাছে। কোনো চ্যাপ্টার আছে যেটা কঠিন লাগে অনেক? ফিরোজ আলহামদুলিল্লাহ, রাত্রি সরকার আদব ভেয়া, কে ভেয়া। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দেবো। আর 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি সবার যুক্ত হওয়ার জন্য। চ্যাপ্টার 3, কেমিস্ট্রি 2 পার্ট 2। আচ্ছা। কেমিস্ট্রি 2 চ্যাপ্টার 2 তো হচ্ছে তোমার জৈব রসায়ন আর কি। জৈব রসায়ন সবারই ভয় লাগে। ওকে, আর 10 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর শুরু করে দিব। ওকে। চ্যাপ্টার 3 তো খুব একটা কঠিন না। চ্যাপ্টার 3 যে ক্লাসটা নিছিলাম ওয়ান শট, এই ক্লাসটা করো। এই ক্লাসটা ভালো মতো করলেই ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু কমন পাবা আর কি। সো প্যারা নিও না খুব একটা। চ্যাপ্টার 3 খুব একটা কঠিন না, ওটা আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে আর কি। ওকে।
আচ্ছা, সো ফিজিক্স কঠিন লাগে, আচ্ছা হ্যাঁ ফিজিক্স, ওকে ফিজিক্স সহজ হয়ে যাবে আর কি। তোমাদের এইচএসসি 24 ব্যাচের আছো, তোমাদের ফিজিক্স নিয়ে খুব একটা প্যারা নিতে হবে না, ফিজিক্স ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে ভালো মতোই। ওকে, ওকে তো চলো আমরা শুরু করি। পাস করব নাকি কে জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো চলো আমরা এমসিকিউ পার্টটা শুরু করি। তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা দিয়ে আমরা আগে শুরু করব। তো সবাই একটু আমাকে 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও যে একের অ্যান্সার কোনটা হবে আর কি। 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো, যে একের অ্যান্সার কোনটা হবে। 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, সবাই দেখি ঝটপট অ্যান্সার দিয়ে দাও। 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ এ একজন কমেন্ট করছে এ, একজন বলছে বি। ওকে, ফার্স্ট কমেন্ট 1 এর বি, এ, আচ্ছা এ আসছে, বি আসছে। ওকে, সো চলো আমরা দেখি যে অ্যান্সার কোনটা হবে। তো দেখো এইরকম টাইপের যেগুলো আসবে, সো আমরা জানি কি বিক্রিয়ার হার মানে কি, বিক্রিয়ার হার মানে কি, বা তোমার হচ্ছে কোনো কিছু হার থাকলে বা প্রতি একক সময় যেটা হয় সেটাকে আমরা হার বলি আর কি। তো বিক্রিয়া যেটা হয় দেখো, যে যখন বিক্রিয়ক আর উৎপাদ, সো বিক্রিয়ক কি হয় বলো তো, বিক্রিয়ক থেকে তো উৎপাদে পরিণত হয়। তো সময়ের সাথে কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রা কি হয় বলতো, বৃদ্ধি পায়, তাই না? কারণ বিক্রিয়ক হ্রাস পেলেই তো উৎপাদ বৃদ্ধি পাবে, কারণ উৎপাদ তো তৈরি হচ্ছে বিক্রিয়ক থেকেই। সো বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণে হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা কিন্তু সেই পরিমাণেই কি হয় বলতো, বৃদ্ধি পায়। সো আমরা যখন বলবো বিক্রিয়ার হার যখন বের করতে বলবে, আমরা যদি বিক্রিয়কের ক্ষেত্রে বের করি, সো ফার্স্ট অফ অল তোমাকে কাজ করতে হবে কি, বিক্রিয়কের ঘনমাত্রা কি হয় সময়ের সাথে সাথে হ্রাস পায়, এই জন্য অবশ্যই একটা মাইনাস সাইন দিতে হবে। এরপরে ভাই এটা যে মোল সংখ্যাটা আছে সেটা 1/, নিচে চলে যাবে আর কি, এখানে মোল সংখ্যা আছে ছোট হাতের এ, তাহলে এটা 1/a হয়ে যাবে। ওকে, এরপরে কি আসবে, ঘনমাত্রা, ঠিক আছে, মানে বিক্রিয়ার হার বলছে, তাহলে ঘনমাত্রার পরিবর্তন। সো ঘনমাত্রার পরিবর্তন কিভাবে লাগে, ঘনমাত্রাটা কি আছে, এ আছে, তাহলে কি হবে বলতো, dA/dt, সময়ের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তনটা বিক্রিয়কের। আচ্ছা, এরপরে আসি ভাই, যদি আমি বিক্রিয়ক লিখি তাহলে এইভাবে লিখতে হবে। এরপর যদি আমি উৎপাদ দিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে হবে, তাহলে হবে প্লাস, উৎপাদের ঘনমাত্রা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে ভাই সাউন্ড একটু কম মনে হচ্ছে, সাউন্ড কি কম মনে হচ্ছে দেখি তো। না সাউন্ড তো ভাই ঠিক আছে মনে হয়, সবাই একটু জানো, সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা আর কি। ওকে, আচ্ছা এরপর যদি উৎপাদ দিয়ে লিখি তাহলে কি হবে, ঘনমাত্রা কত উৎপাদের, বি দেওয়া, তাহলে 1/b ইন্টু কি হবে, ডি বি বাই কি হবে বলতো, ডি টি। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে দেখো এই দুইটার মধ্যে অপশনে কোনটা আছে, সো এটা -dA/dt ঠিক আছে, কিন্তু ভাই এখানে কি দেয় নাই, মূল সংখ্যাটা দেয় নাই, এই জন্য এ নাম্বার অপশনটা হবে না। ওকে, 2 নাম্বার অপশনটা পরে আসতেছি। 3 নাম্বার অপশনটা দেখি ভাই, -dB/dt হবেই তো না, কারণ উৎপাদ তো ভাই প্লাস হবে। সো ফার্স্ট অফ অল এটা আগেই বাদ। এরপরে ভাই দেখি 2 নাম্বার অপশনটা ভাই, এখানে বি এর দিছে মূল সংখ্যা আর এ এর দিছে ঘনমাত্রা, তাহলে এটাও তো হবে না। তাহলে দেখো তো এইটা ঠিক আছে নাকি, হ্যাঁ এইটা ঠিক আছে, এটা হচ্ছে আমার এই যে অপশনটা আছে সেটা কিন্তু হচ্ছে এইটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, একের অ্যান্সার হবে বি নাম্বারটা, একের অ্যান্সার হবে কোনটা, বি নাম্বারটা। ওকে, আশা করি এটা সবার ক্লিয়ার। সো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও, প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের মান নিচের কোনটার উপর নির্ভরশীল নয়। প্রথম ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আছে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আছে, থার্ড অর্ডার রিঅ্যাকশন আছে। সো বলা হয়েছে প্রথম ক্রমের বিক্রিয়ার হার কোনটির উপর নির্ভরশীল নয় বলতো। আচ্ছা, সো দেখো তোমাদের আমি ক্রমের বিক্রিয়াগুলো খুব সহজে শিখাই দিচ্ছি, দেখো এককগুলাকে শিখো। সো শূন্য ক্রম আছে, ফার্স্ট ক্রম আছে, আর কি আছে বলতো, সেকেন্ড ক্রম আছে, তাই না, থার্ড ক্রমও আছে। শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম। তবে শূন্য ক্রম মনে রাখার ট্রিক্স কি বলতো, আচ্ছা মনে হবে মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে, মোল পার লিটার পার সেকেন্ড। সো মোল পার লিটারকে আমরা কি লিখতে পারি বলতো, মোলার লিখতে পারি না, কি লিখতে পারি, মোলার লিখতে পারি। মোল পার লিটার আমরা কি লিখবো বলতো, মোলার পার সেকেন্ড, কি লিখবো, মোলার পার সেকেন্ড।
ফার্স্ট ক্রম বিক্রিয়ার একক কি ভাইয়া পার সেকেন্ড, সেকেন্ড ক্রম বিক্রিয়ার একক কি ভাইয়া পার মোলার পার সেকেন্ড, আর থার্ড ক্রম বিক্রিয়ার একক কি পার মোলার স্কয়ার পার সেকেন্ড। সো ভাইয়া এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা আমরা কিভাবে মনে রাখবো, খুব সুন্দর একটা শর্টকাট দিয়ে দিব যেটার সাহায্যে কিন্তু ভাই তুমি খুব সহজেই কিন্তু মাথায় রাখতে পারবা আর কি। ওকে আচ্ছা, সো ভাইয়া শর্টকাটটা কি, আচ্ছা সো দেখো শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে দেখো, আচ্ছা এই দেখো শর্টকাটটা হচ্ছে এখানে দেখো, এখানে এম এর পাওয়ার কত আছে ভাইয়া, এম এর পাওয়ার 1 আছে, +1 আর -1 মিলে কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে এটা শূন্য ক্রম বিক্রিয়া। অ্যানসার ভাইয়া ইউনিটের মধ্যে দেওয়া আছে পার সেকেন্ড, এখানে ভাই কত আছে, শুধু 1 আছে, তাহলে ভাই এটা প্রথম ক্রম বিক্রিয়ার একক। এরপরে দেখো ভাই এখানে কত আছে -1, এখানে কত আছে -1, তাহলে -1 আর -1 মিলে কত হয়ে যায় বলো তো, -1 আর -1 মিলে কত হয়ে যায়, -2 হয়ে যায় না, তাহলে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো পার মোলার স্কয়ার, এখানে কত আছে -2, এখানে কত আছে ভাইয়া -1, তাহলে -2 আর -1 মিলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, তাহলে এটা কত ক্রম বিক্রিয়ার একক বলো তো, তৃতীয় ক্রম বিক্রিয়ার একক। কত ক্রম বিক্রিয়ার একক, তৃতীয় ক্রম বিক্রিয়ার একক। এখন তোমাকে বলা হয়েছে প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের মান কোনটার উপর নির্ভরশীল নয়। সো প্রথম ক্রম বিক্রিয়া কোনটা ভাই, এইটা। সো দেখো সবগুলাই কিন্তু মোলার বা ঘনমাত্রা টার্মটা আছে, বাট এখানে দেখো কি ভাইয়া শুধু সময় দেওয়া আছে, শুধু কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে ঘনমাত্রার উপর কিন্তু নির্ভর করে না। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কোনটার উপর নির্ভরশীল নয়, ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। আশা করি এটা সবাই মনে রাখতে পারবা। সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে পার মোলার স্কয়ার পার সেকেন্ড এটা কত ক্রম বিক্রিয়ার একক, একটু কমেন্ট করে জানাও তো পার মোলার স্কয়ার পার সেকেন্ড এটা কত ক্রম বিক্রিয়ার একক বলো তো দেখি, পার মোলার স্কয়ার পার সেকেন্ড এটা কত ক্রম বিক্রিয়ার একক বলো, এটা সবাই কমেন্ট করবা। তারপরে হচ্ছে 3 নাম্বার কোশ্চেনের आंसर দাও, গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়। গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা, এখানে কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দিছে অলরেডি। গ্রিন কেমিস্ট্রি বা নীতি কয়টা, টোটাল 12টা। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতি কয়টা, 12টা। সো সবাই এরপরে এই কোশ্চেনের आंसर দিয়ে দাও। কয় নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার কোশ্চেন आंसर দাও তো, 3 এর आंसर কোনটা হবে, তৃতীয়। তৃতীয়, হ্যাঁ তৃতীয়। কারণ কি দেখো এই যে পার মোলার স্কয়ার মানে এখানে 2 আছে, এখানে -1 আছে, মানে কত 3, তার মানে এটা তৃতীয় ক্রম বিক্রিয়ার একক। ওকে আচ্ছা, এরপর সবাই 3 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও। 3, আচ্ছা থার্ড থার্ড। ওকে সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, সবাই তৃতীয় ক্রম। সো আশা করি এই টেকনিকটা মাথায় রাখলে তোমার আর কষ্ট করে ক্রম মনে রাখার দরকার নাই, এভাবেই তুমি খুব সহজে পেরে যাবা আর কি। ওকে সবাই এরপরে এটার আনসার দাও। 3-এর ডি বলছে একজন, আচ্ছা তারপরে দেখি বাকিরাও আনসার দাও। 3-এর ডি একটা আনসার আসছে, সি আসছে। ওকে আচ্ছা 3-এর ডি আসছে আর সি আসতেছে, 3-এর ডি আসতেছে, 3-এর সি আসতেছে। আচ্ছা 3-এর দেখি তো ভাইয়া, দেখো গ্রিন কেমিস্ট্রি 12টি নিরাপদ দ্রাবক ব্যবহার, হ্যাঁ এটাও ঠিক আছে। সো এটা মাথায় রাখবো, অনেক সময় কোশ্চেনে নিরাপদ দ্রব দিয়ে দেয়, সো নিরাপদ দ্রব না ভাই, নিরাপদ দ্রাবক ব্যবহার। ওকে বর্জ্য পদার্থ রোধকরণ, এটাও ঠিক আছে। তারপর দেখো ন্যূনতম উপজাতক, ভাই এটাও ঠিক আছে আর কি, ঠিক আছে ন্যূনতম উপজাতক এটাও ঠিক আছে আর কি। তো ভাইয়া ঠিক নাই কোনটা বলো তো, হ্যাঁ সো ভাইয়া দেখো প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা নামে কিন্তু কিছু নাই, প্রাকৃতিক কেমিক্যাল। সো আমাদের 12টা নীতি একবার পড়বা, 12টা নীতির হেডলাইন গুলো একবার পড়ে যাবার কি, 12টা নীতির মধ্যে কি কি আছে। আর একটা আছে অনেক সময় অপশন দিয়ে দেয় শ্রমিকদের স্বাস্থ্যসেবা, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিয়েও কিন্তু কিছু বলা নাই গ্রিন কেমিস্ট্রিতে। সো এটার সাথে মানে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের সাথে, সবুজ রসায়ন হচ্ছে পরিবেশ বান্ধব পদ্ধতি, এটার সাথে ভাইয়া শ্রমিকদের স্বাস্থ্যসেবা কোনো রিলেটেড না। সো অনেক সময় অপশনে শ্রমিকদের স্বাস্থ্যসেবাও দিয়ে দেয় আর কি। ওকে আচ্ছা সো মনে রাখবা প্রাকৃতিক পরিকল্পনা, প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা নাই, আছে কি নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। ঠিক আছে অপশনে মানে তোমার বইয়ে কোনটা আছে, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। ঠিক আছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা আছে। সো তোমাকে এখানে কি দিয়ে দিছে, প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা, যেটা কিন্তু কোথাও নাই। ওকে কালকে ক্লাসটা মিস করছি তাই আজকে চলে আসলাম, থ্যাংক ইউ।
এই ক্লাসটা কি ইউটিউবে পাবো? এখন আপাতত লাইভে করো, ইউটিউবে আপলোড দিতে অনেক টাইম লেগে যাবে। সো এখন লাইভে করো। সো গ্রিন কেমিস্ট্রি 4 নাম্বার কোশ্চেন আনসার দাও। গ্রিন কেমিস্ট্রি 12-3টির মধ্যে কোনটি সঠিক নয়? দেখো একই রকমের কোশ্চেনটা, ঠিক আছে, একই রকমের কোশ্চেনটা। সো বলো গ্রিন কেমিস্ট্রি, এবার সবাই দেখি এইটার আনসার দাও তো। 4 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 4 এর আনসার কোনটা হবে? 4। এবার সবাই 4 নাম্বার কোশ্চেনের আনসার দাও। 4 এর আনসার কোনটা হবে? 4টা একটা টুইস্ট আছে আর কি, এজন্য সবাই বলো 4 এর আনসার কোনটা হবে? যে গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির মধ্যে আগেরটাও গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি ছিল, এটাও কিন্তু গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি আছে আর কি। সো এইটার আনসার কোনটা হবে বলো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? উম্মে সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমিও আশা করি ভালো আছো। সো সবাই একটু আমাকে 4 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও তো। 4 এর আনসার কোনটা হবে? এই যে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, প্রভাবন প্রয়োগ, যথাসময় দূষণ নিয়ন্ত্রণ, নিরাপদ দ্রাবক ব্যবহার, কোনটা হবে বলো? আচ্ছা, সো দেখো সবাই বলতেছে সি সি সি, প্রভাবন প্রয়োগ না ভাইয়া। দেখো আগেরটাই কি ছিল? নিরাপদ দ্রাবক ব্যবহার আমাদের ছিল। এখন দেখো এখানে যেটা ভুল করছে, ঠিক আছে, আচ্ছা দেখো এখানে ভাইয়া এই টাইপরাইটার ভুল করছে আর কি, নিরাপদ দ্রবণ ব্যবহার হবে, ঠিক আছে, নিরাপদ কি হবে বলো তো? দ্রবণ ব্যবহার হবে, ঠিক আছে, নিরাপদ দ্রবণ ব্যবহার। যথাসময় দূষণ নিয়ন্ত্রণ এটাও আছে, প্রভাবন প্রয়োগ এটাও আছে, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার এটাও কিন্তু আছে, ঠিক আছে। বাট নাই কোনটা? নিরাপদ দ্রাবক ব্যবহারটা আছে, বাট নিরাপদ দ্রবণ ব্যবহারটা নাই। অপশনে ছিল নিরাপদ দ্রবণ ব্যবহার, বাট বাট এখানে দেখো কি হয়েছে, এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এখানে নিরাপদ দ্রবক এর জায়গায় দ্রবণ হবে আর কি, বাট টাইপ রেটিং ভুল করছে আর কি, বাট অপশনে কি ছিল? দ্রবণ ছিল আর কি। সো মাথায় রাখবা, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো দ্রাবক, ঠিক আছে, দ্রাবক, দ্রাবক। এখন ভাই দ্রাবক দ্রব এটা কি অনেকে প্যাচ লাগায় ফেলো। সো সহজ কথায় বলে দিই, মনে করো তুমি একটা পানির মধ্যে চিনি যে গুলাচ্ছ, চিনিটা হচ্ছে দ্রব আর পানিটা হচ্ছে কি দ্রাবক, এবং এই দুইটা মিশ্রণের ফলে যেটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? দ্রবণ বলি। সেটাকে আমরা কি বলি? দ্রবণ বলি আর কি। সো তোমাকে কি করতে হবে? যে কেমিক্যালটা নিতে হবে সেটা কি হবে বলো তো? নিরাপদ দ্রাবক, মানে কেমিক্যালটা কি করতে হবে? নিরাপদ হইতে হবে আর কি, ওকে, নট দ্রবণ, নট দ্রবক, ওকে, নিরাপদ দ্রবণ ব্যবহার এটা হবে না, তাহলে হবে কোনটা? নিরাপদ দ্রাবক ব্যবহার। আশা করি এটা ক্লিয়ার, ওকে। এরপরে আসি একটি বিক্রিয়া, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা অনেকেই ভুল করবে আর কি, এজন্য এটা দেওয়া। দেখো একটি বিক্রিয়ার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বিক্রিয়ার হার পূর্বের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে? পূর্বের তুলনায় কত গুণ হবে বলো তো? পূর্বের তুলনায় কত গুণ হবে? সো দেখো তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছো? 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছো? 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা তো জানি কি বলতো, এটা आंसर দিতে থাকো, আমি তো তোমাকে বলি যে ভাইয়া 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার ভাইয়া 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। কত গুণ বৃদ্ধি পায় ভাইয়া? 2 থেকে 3 গুণ, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ এটাই হচ্ছে সমস্যা, 2x এ দেখতে দেখতে এখন আপনার আমার কাছে স্লো লাগতেছে, এটাই আর কি হয়। সো এই জন্য করতে হবে কি 1x এ অভ্যস্ত হইতে হবে। 2x কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখতে হবে, বাট মেইন ক্ষেত্রে আমাদের 1x এ দেখতে হবে, নাহলে 2x এ দেখলে 3x এ মাথা দিয়ে বের হয়ে যাবে, ওকে। সো 2x এ দেখা 1x এ দেখবো আমরা। তো আমরা একটু এই এমসিকিউটা সলভ করি। দেখো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। সো তোমাকে বলা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 10 এর ডাবল কি 20, তার মানে তোমাকে এখন কি করতে হবে? এইটাও কি ডাবল হয়ে যাবে? তাহলে 2 থেকে 3 গুণ কি হয়ে যাবে বলো তো? 4 থেকে 6 গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? 4 থেকে 6 গুণ। সো দেখো তো ভাইয়া 4 থেকে 6 গুণ অপশনে কোথায় আছে ভাইয়া? 6 গুণ কিন্তু কোথাও নাই, আছে কোনটা ভাইয়া? 4 গুণ আছে। তাহলে 10 ডিগ্রিতে বাড়ে ভাইয়া 2 থেকে 3 গুণ, আর যদি ভাইয়া তুমি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো তাহলে কত গুণ হবে? তাহলে ভাইয়া 4 গুণ হবে। কত গুণ হবে ভাইয়া? 4 গুণ হবে আর কি, ওকে। টমি টমকি মেনশন দিছে, থ্যাংক ইউ। হাফসা আক্তার সাবা মেনশন দিছে, অনেক অনেক ধন্যবাদ। সো এটা আশা করি ক্লিয়ার। 5 নাম্বারটা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাই ক্লিয়ার। যে বিক্রিয়ার সক্রিয় শক্তি বেশি তার গতির হার কি হবে? দেখি এই জিনিসটা কার কার ক্লিয়ার আছে, তাহলে তারা অ্যান্সার দিতে পারবা। 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো, যে সক্রিয় শক্তি কি হয়েছে বলো তো? বেশি, তাহলে গতির হার কি হবে? সক্রিয় শক্তি বেশি হলে গতির হার কি হয় বলো তো? বাড়ে নাকি কমে? সক্রিয় শক্তি বেশি হলে দেখি এই কোশ্চেনের আনসার দাও তো। 6 নাম্বার কোশ্চেনটার আনসার, 6 এর আনসার কোনটা হবে? ওকে
6 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও সবাই। 6 দেখি 6 নম্বর কোশ্চেনটা অনেকেই ভুল করবে আর কি, এই জন্য আমি 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখতে যাচ্ছি আর কি। দেখি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে নাকি, তাহলে বোঝা যাবে এই কোশ্চেনটা থেকে। 6-এর অ্যান্সার দ্রুত দিয়ে দাও, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারো। কম 6-এর বি, একটা কমেন্ট আসছে 6-এর বি আসছে, বাকিরাও দেখি জানাও 6-এর অ্যান্সার কোনটা হবে। 6-এর একটা অ্যান্সার আসছে বি, মুশফিকুল্লাহ ফাতেমা বলছে বি। ওকে, বাকিরাও দেখি জানাও, 2জন মাত্র অ্যান্সার দিছে। জিলুর রহমান রাহিদ কমেন্ট করছে কমে। ওকে, আচ্ছা 6-এর বি, 6-এর বি। ওকে, আচ্ছা, সো বেশিরভাগ অ্যান্সার দিছে কিন্তু বি। ওকে, আচ্ছা, সো আমরা আসলে দেখি যে কোনটা হবে রাইট অ্যান্সার। দেখো সক্রিয়ণ শক্তি, ভাইয়া সক্রিয়ণ শক্তি জিনিসটা কি? মনে করো একটা বিক্রিয়ক থেকে তোমার উৎপাদে পরিণত হতে হবে। সো বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে গেলে বা তোমার ন্যূনতম একটা শক্তি অর্জন করতে হয়, সেই শক্তিটাকে আমরা কি বলবো? সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ক থেকে উৎপাদ, মনে করো এই যে আছে বিক্রিয়ক, ঠিক আছে, এখানে আছে উৎপাদ। তবে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে গেলে একটা শক্তির প্রয়োজন পড়ে, এই শক্তিটাকে আমরা কি বলতেছি বলতো? সক্রিয়ণ শক্তি। এখন মনে করো তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে গেলে তোমার 10 জুল শক্তি লাগবে, ঠিক আছে। বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে গেলে তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে গেলে বা তোমার 10 জুল শক্তি লাগবে। এখন এই যে শক্তিটা, এই শক্তিটাকে আমরা বলতেছি কি? সক্রিয়ণ শক্তি। এই শক্তিটাকে আমরা কি বলতেছি ভাইয়া? সক্রিয়ণ শক্তি। এখন মনে করো যে সক্রিয় শক্তি মান বেড়ে গেল, মানে 10 জুলের জায়গায় তোমার এখন লাগবে কত জুল বলো তো? 20 জুল। এখন লাগবে ভাই কত জুল? 20 জুল। তার মানে তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে গেলে আগে যেখানে 10 লাগতো এখন লাগতেছে কত? 20, বা এখন লাগতেছে 30। তার মানে কি উৎপাদে পরিণত কি তোমার জন্য কষ্টকর হয়ে গেছে না? তার মানে ভাই সক্রিয় শক্তি বাড়লে আমার কি হয় বলতো? আমার উৎপাদে পরিণত হতে কষ্ট হয় বা ইয়া হয়। তাহলে আমার সক্রিয় শক্তি যত কম হবে আমার উৎপাদ তত ভালো পরিণত হবে। সো সক্রিয় শক্তি বেশি হওয়া মানে কি? গতির হার কি হয়ে যাওয়া বলতো? কমে যাওয়া। আশা করি টপিকটা ক্লিয়ার। এরপর সবাই 7 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও যে বিক্রিয়ার প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজটা কি? আচ্ছা, ওকে, এরপর সবাই এই কোশ্চেনের অ্যান্সার দাও তো। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো যে বিক্রিয়ার প্রভাবকের কাজ কি? সাম্য অবস্থা ডান দিকে নিয়ে যাওয়া, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমানো, এনথালপি বৃদ্ধি করা, সাম্য মিশ্রণে উৎপাদের পার্সেন্টেজ পরিমাণ বৃদ্ধি করা। কোনটা হবে অ্যান্সার বলো তো? ওকে ইমন, তোমার কমেন্ট নাম পড়ে দিলাম আর কি। 7-এর অ্যান্সার একজন বলছে ডি। ওকে, বাকিরা দেখি জানাও। ওকে, সো দেখো ভাইয়া প্রভাবকের কাজটা কি? সাম্য অবস্থা কি ডান দিকে নেওয়ার প্রভাবকের কাজ, নাকি হচ্ছে সক্রিয় শক্তি কমানো, নাকি বিক্রিয়ার এনথালপি বৃদ্ধি করা বলো তো? দেখো মনে রাখবে একটা কথা যে সাম্য অবস্থার উপর, এই যে সাম্য অবস্থার উপর প্রভাবকের কিন্তু কোনো ভূমিকা নাই, ঠিক আছে। সাম্য অবস্থার উপর প্রভাবকের কি বলতো? ভূমিকাহীনতা। সাম্য অবস্থার উপর প্রভাবকের কি থাকে বলতো? ভূমিকাহীনতা। তো সাম্য অবস্থার উপর কোনো কি করবে না বলতো? কাজই করবে না। ওর কাজটা কি হবে? এই যে সক্রিয় শক্তিটা আছে, প্রভাবক মেইনলি কাজটা কি করে বলতো? এই যে সক্রিয় শক্তিটা আছে, সক্রিয় শক্তিটা তো বললামই মাত্র যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার যে শক্তিটা সেটা। সো তোমার প্রভাবক কি করবে? এই সক্রিয় শক্তিটা কমাই দিবে, যার ফলে কি হবে? খুব সহজে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে পারবে এবং বিক্রিয়ার গতি কি হয়ে যাবে বলতো? বেড়ে যাবে। সো প্রভাবকের কাজটা কি হবে? সক্রিয় শক্তির মানটা কি করা বলতো? কমানো। সক্রিয় শক্তির মানটা কমানো। তাহলে অ্যান্সার কোনটা হবে? 7-এর অ্যান্সার হবে বি নাম্বারটা। সক্রিয় শক্তির মান কি করা বলতো? কমানো। সক্রিয় শক্তির মান কি করা বলতো? কমানো। ওকে, অ্যান্সার হবে বি নাম্বারটা, সক্রিয় শক্তিমান কমানো, সাম্য মিশ্রণ উৎপাদের উপর পার্সেন্টেজ পরিমাণ বৃদ্ধি করা, এগুলো হবে না আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসি 8 নাম্বার। একটি বিক্রিয়কের প্রভাবে অপর একটি বিক্রিয়কের ক্রিয়া প্রভাবিত হয়, ঠিক আছে। একটা বিক্রিয়কের প্রভাবে অপর একটা বিক্রিয়া কি হয়েছে বলতো? প্রভাবিত হয়েছে। তাহলে প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবন, নাকি হচ্ছে আবিষ্ট প্রভাবন বলো তো দেখি। এটার অ্যান্সার দাও তো সবাই। একটার প্রভাবে আর একটা, ঠিক আছে, একটার প্রভাবে আর একটা। সো মনে রাখবা ভাইয়া তুমি যদি ভালো হও বা তুমি যদি ভালো
তুমি যদি ভালো মানুষদের সাথে কি চলাফেরা করো তাহলে কি হবে, মনে করো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস, আমরা জানি না। সো এটা কিন্তু আবেশীয় প্রভাব, যে একজনের প্রভাবে আরেকজন ভালো হয়, একজনের প্রভাবে আরেকজন কি হয় বলতো খারাপ হয় আর কি। ওকে, সো এখানে বলা হয়েছে একজনের প্রভাবে একটা বিক্রিয়কের প্রভাবে আরেকটা কি হয়েছে প্রভাবিত হয়েছে, তার মানে একজনের আবিষ্টে আরেকজন কি হয়েছে প্রভাবিত হয়েছে। সো এটাকে আমরা কি প্রভাবক বলবো বলতো, আবিষ্ট প্রভাবক বলবো। কি প্রভাবক বলবো ভাইয়া, আবিষ্ট প্রভাবক, মানে একজনের কারণে আরেকজন যদি প্রভাবিত হয় আর কি। ওকে, সো এটা কিন্তু আমরা হই আমরা বন্ধুদের পাল্লায় পড়ে বা মানে আরেকজনের কথা শুনে কিন্তু আমরা অনেক কাজ করি। সো এটা কিন্তু আবিষ্ট বা প্রভাবিত হওয়া বোঝায়। ওকে, আচ্ছা নেক্সট, যদি প্রভাবন ও বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় থাকে তবে তাকে কি বলে, সমসত্ব, অসমসত্ব, স্বপ্রভাবন নাকি আবিষ্ট প্রভাবন বলতো। বিক্রিয়ক এবং মানে প্রভাবন এবং বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় আছে, ঠিক আছে, মানে তোমার বিক্রিয়ক প্রভাবক উৎপাদ যদি ভিন্ন ভিন্ন দশায় থাকে, দেখো সমসত্ব প্রভাবন যেটা আছে এই সমসত্ব প্রভাবনে সবগুলো সেম দশায় থাকবে, বিক্রিয়ক উৎপাদ আর প্রভাবক তিনটাই কি থাকবে, সেম দশায় থাকবে। সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে কি হবে, বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবক তিনটাই কি থাকবে বলতো, তিনটাই হচ্ছে ভাইয়া, হ্যাঁ তিনটাই কি থাকবে সমাদশা থাকবে। মনে করো যে যদি কঠিন হয় উৎপাদক কঠিন হবে, বিক্রিয়কও কঠিন হবে এবং প্রভাবকও কি হবে, তিনটাই যদি কঠিন অবস্থায় থাকে বা তিনটাই যদি তরল অবস্থায় থাকে বা তিনটাই যদি গ্যাসীয় অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলবো কি সমসত্ব প্রভাবন। এখন মনে করো বা বিক্রিয়ক আর উৎপাদ দুইটাই গ্যাসীয় অবস্থায় আছে বাট প্রভাবকটা তোমার কঠিন অবস্থায় আছে, তাহলে সেটাকে কি বলবা, তাহলেও কিন্তু সেটাকে সমসত্ব প্রভাবন বলা যাবে না। যদি যে কোনো একটা অন্য কোনো দশায় থাকে তাহলে সেটা কি হবে, অসমসত্ব প্রভাবন হবে আর কি। ওকে, মানে একটা যদি ভিন্ন দশায় থাকে, সো ভিন্ন ভিন্ন দশা কথাটা থাকলেই সেটা কি হবে, অসমসত্ব প্রভাবন। কি হবে, অসমসত্ব প্রভাবন। হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়, হেবারবস পদ্ধতি, তো ভাইয়া হেবারবস পদ্ধতিতে মনে রাখবা অ্যামোনিয়া, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড এবং আরেকটা আছে কি পদ্ধতি বলতো, অসওয়াল্ড পদ্ধতি। সো আমাকে একটু বলতো অসওয়াল্ড পদ্ধতিতে কি ইউজ করা হয় বলতো, অসওয়াল্ড পদ্ধতিতে কি তৈরি করা হয়, অসওয়াল্ড পদ্ধতিতে কি তৈরি করা হয় একটু কমেন্ট করে জানাও তো, অসওয়াল্ড পদ্ধতিতে কি তৈরি করা হয়। সো হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে, এটা কিন্তু অনেক নামধারী একটা বিক্রিয়া তাই না, হ্যাঁ। তো হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে আমরা কি ইউজ করি বলতো, আয়রন ইউজ করি, কি ইউজ করি, আয়রন ইউজ করি। ওকে, আচ্ছা, তো দেখো অসওয়াল্ড পদ্ধতিতে মনে রাখবা এই যে ওয়ার্ল্ড কাপ হয় রাত্রেবেলা, ঠিক আছে, এই যে নাইট ওয়ার্ল্ড কাপ, মানে এই যে কয়েকদিন আগে ফুটবল বিশ্বকাপ হলো না, তো এই যে ফুটবল বিশ্বকাপ যখন হয়েছে তখন তুমি কি করছো, এই যে খেলা তো অনেক রাতে হয় আর কি, তো তুমি কি করছো প্লেটে করে খাবার টাবার নিয়ে খেলা দেখতে বসছো আর কি। তো কি খেলা দেখতে বসছিলা ভাইয়া, ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে বসছিলা, কখন, নাইটে মানে রাতে। তো ভাইয়া এই যে অসওয়াল্ড, অসওয়াল্ড ভাইয়া কখন দেখতে বসছিলা খেলাটা, নাইটে, ঠিক আছে। কি নিয়ে বসছিলা ভাইয়া, প্লেট নিয়ে বসছিলা, কি নিয়ে বসছিলা, প্লেট নিয়ে বসছিলা। তাহলে মনে রাখবা ভাইয়া অসওয়াল্ড পদ্ধতিতে নাইট দিয়ে মনে রাখবা ভাইয়া নাইট্রিক অ্যাসিড, কি অ্যাসিড ভাইয়া, নাইট্রিক অ্যাসিড। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে ভাইয়া কোনটা তৈরি করা হয়, নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। ওয়ার্ল্ড কাপ কখন হয়, নাইটে হয় মানে রাতে হয়, তার মানে অসওয়াল্ড পদ্ধতিতে কোনটা তৈরি করা হয়, নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এবং প্রভাবক রূপে কোনটা ইউজ করা হয় মনে রাখবা হচ্ছে কখন, মানে কিসে, মানে রাতের বেলা যে খেলা দেখতে বসছিলাম কি নিয়ে বসছিলাম, প্লেট নিয়ে বসছিলাম, প্লেট দিয়ে মনে রাখবা ভাইয়া প্লাটিনাম, ঠিক আছে। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে প্রভাবক হিসেবে কোনটা কাজ করে, প্লাটিনাম কাজ করে আর কি। ওকে, সো আমরা হেবারবসের পাশাপাশি অসওয়াল্ডটাও ক্লিয়ার করে নিলাম, আশা করি বুঝতে পারছি। এখন দেখো অ্যামোনিয়া উৎপাদন, ঠিক আছে, অ্যামোনিয়া উৎপাদন করে তো হেবারবস পদ্ধতিতে, ঠিক আছে। এখন অ্যামোনিয়া উৎপাদনে তোমার হচ্ছে প্রভাবক সহায়ক, এখানে কিন্তু প্রভাবক বলে নাই, অনেকেই প্রভাবক দেখে আয়রন দাগাই দিবে, ঠিক আছে। 11 নাম্বার অনেকে দেখার সাথে সাথেই কি দাগাই দিবে, বি দাগাই দিবে, অ্যামোনিয়া উৎপাদন বলছে আর কোনো কিছু দেখারই দরকার নাই, আয়রন দাগাই দিই, ঠিক আছে। বাট এখানে কিন্তু প্রভাবক জিজ্ঞাসা করা হয় নাই, প্রভাবক সহায়ক, কি বলা হয়েছে, প্রভাবক সহায়ক রূপে কোনটা ইউজ করা হয়, প্রভাবক সহায়ক রূপে কোনটা ইউজ করা হয় বুঝছো। আচ্ছা, সো প্রভাবক সহায়ক রূপে কোনটা ইউজ করা হয়, তো ভাইয়া মনে রাখবা একটা জিনিস আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, মোটা মেঘা, ঠিক আছে, মোটা মেঘা অলস পাত্রী ছিল, ঠিক আছে, মোটা মেঘা অলস পাত্রী ছিল, ঠিক আছে, মোটা মেঘা অলস পাত্রী ছিল, মোটা মেঘা অলস পাত্রী ছিল, এটা কি সবাই বলো তো, প্রভাবক সহায়ক রূপে কাজ করে, মোটা মেঘা অলস পাত্রী ছিল আর কি, ঠিক আছে। তো ভাইয়া মোটাতে কি ভাইয়া, মোটাতে ভাইয়া মলিবেডনাম, মোটাতে কি ভাইয়া মলিবেডনাম, মেঘাতে কি ভাইয়া ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। মোটা মেঘা
অলসতে কি ভাইয়া Al2O3, ঠিক আছে, Al2O3। পাত্রীতে কি ভাইয়া, পাত্রীতে হচ্ছে পথে পটাশিয়াম, মানে হচ্ছে কি K2O। আর ছিলতে কি বলতো সিলিকন, ঠিক আছে, কি সিলিকন। এরা সবাই কি বলতো, এরা সবাই হচ্ছে প্রভাবক সহায়ক রূপে ইউজ করা হয়। তাহলে সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, মোটা মেঘা অলস পাত্রী ছিল। সো এর মধ্যে কি বলতো, মলিবেডনাম। তাহলে অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক সহায়ক রূপে কোনটা ইউজ করা হয়, মলিবেডনাম ইউজ করা হয়। এমডি সিয়াম কমেন্ট করছে, ওকে। মুশফিকা সুভা ফাতেমা কমেন্ট করছে, মোটা মেঘা নামে একটা মেয়ে ছিল, সে মোটা ছিল। এখন মোটা মানুষজন তো একটু স্বাভাবিকভাবে অলস প্রকৃতির হয়, তো সেটা আর কি, অলস পাত্রী ছিল। ওকে, আচ্ছা। জিগলার নাট্টা প্রভাবক, বলো জিগলার নাট্টা প্রভাবকটা কি? এই নামটা অনেকে নতুন শুনছে আর কি, ঠিক আছে। সো প্যারা নাই, জিগলার নাট্টা প্রভাবকের ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া যে এই যে সংকেতটা আছে টাইটেনিয়াম আর কোনটা অ্যালুমিনিয়াম, এই দুইটা যদি থাকে তাহলে মনে হবে এটা কি জিগলার নাট্টা প্রভাবক। জাস্ট টাইটেনিয়াম আর অ্যালুমিনিয়াম এইটুকুটা আমরা মনে রাখো তাহলেই হবে। জিগলার নাট্টা প্রভাবক, দেখো দুইটা জিনিস আছে, জিগলার একটা কথা, নাট্টা একটা কথা, আর এখানে মনে পাবে দুইটা হবে, একটা হচ্ছে টাইটেনিয়াম আর একটা কি অ্যালুমিনিয়াম। ওকে, এই দুইটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, জিগলার নাট্টা প্রভাবক। ওকে, আচ্ছা। এরপর আসি ভাই, নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে? এই যে কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা ঋণাত্মক প্রভাবক, এই জায়গাটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আসে। তবে ধনাত্মক প্রভাবক রূপে কাজ করে কোনটা, ধনাত্মক প্রভাবক রূপে কাজ করে ভাইয়া MnO2 হচ্ছে ধনাত্মক প্রভাবক, ঠিক আছে। আর Mn2+ যদি এটা আয়ন আকারে থাকে তাহলে এটা কি হবে বলতো, Mn2+ কি আবিষ্ট প্রভাবক, কি প্রভাবক, আবিষ্ট প্রভাবক আর কি, ঠিক আছে। আচ্ছা সরি, Mn2+ কি বলতো, স্বপ্রভাবক। Mn2+ কি বলতো, স্বপ্রভাবক আর কি, ঠিক আছে। Mn2+ কি স্বপ্রভাবক। তাহলে MnO2 হচ্ছে ধনাত্মক প্রভাবক, Mn2+ কি বলতো, স্বপ্রভাবক, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে আজ করা হয়েছে ঋণাত্মক প্রভাবক কোনটা ভাইয়া, ঋণাত্মক প্রভাবক বা অ্যালকোহল, ঠিক আছে। ঋণাত্মক প্রভাবক কোনটা, অ্যালকোহল, গ্লিসারিন, এরা হচ্ছে কি বলতো ঋণাত্মক প্রভাবক। অ্যালকোহল, গ্লিসারিন, এরা কি, এরা হচ্ছে তোমার ঋণাত্মক প্রভাবক আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলা হয়েছে ঋণাত্মক প্রভাবক কোনটা, অ্যালকোহল আর গ্লিসারিন, এই দুটো এক্সাম্পল খুব ভালো মতো মনে রাখবা। এখানে আছে কোনটা ভাইয়া, গ্লিসারিন আছে, ঠিক আছে। এখানে কোনটা আছে ভাইয়া, গ্লিসারিন আছে। তাহলে MnO2 হচ্ছে কি ধনাত্মক প্রভাবক এবং Mn2+ কি বলতো, স্বপ্রভাবক। কি প্রভাবক, স্বপ্রভাবক। আচ্ছা, আর প্রভাবক বিষ রূপে কাজ করে কোনটা, আর্সেনিক, As2O3। আর্সেনিক মনে রাখবে ভাইয়া, আর্সেনিক যুক্ত পানি খাওয়া কি বিষ খাওয়ার মতো সমান না? আর্সেনিক খেলে কি হয়, তোমার হচ্ছে কার্সিনোজেন হয়, তারপরে ব্ল্যাক ফুড ডিজিজ হয়। তো এগুলা কি মানে দেখবা যে আগেরকার দিনে সমাজ বইয়ে তো পড়ছো যে আর্সেনিক যুক্ত নলকূপগুলোর কি করে দেওয়া হয়, লাল কাপড়ের মুখ দিয়ে বেঁধে দেওয়া হয় কি, সেগুলো কি বিষের সমান আর কি। সো বিষ রূপে কোনটা ইউজ করা হয়, প্রভাবক বিষ As2O3, আর্সেনিক অক্সাইডটা। ওকে, আচ্ছা, তাহলে आंसर হবে বি নাম্বার, গ্লিসারিন আর অ্যালকোহল। আচ্ছা, নিচের কোনটি প্রভাবক বিষ, এই যে বলতে না বলতেই চলে আসছে, তাহলে এইটার आंसर তো তোমরা দিয়ে দাও যে কোনটা প্রভাবক বিষ। 14 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও তো, নিচের কোনটা প্রভাবক বিষ, বলো নিচের কোনটা প্রভাবক বিষ। নিচের কোনটা প্রভাবক বিষ রূপে কাজ করে? 13B। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও দ্রুত, এবার 13 শেষ, 14 বি বলছে, রাত্রি সরকার বলছে 14 বি। দেখছো, দেখে দেখেও ভুল, কি বলবো বলো। এই মাত্র পড়ে আসলাম, এর আগের এমসিকিউটাই বলে আসলাম যে আর্সেনিক, এত কিছু বললাম যে আর্সেনিক যুক্ত পানি খেলে হচ্ছে বিষ হয়, এই হয় ওই হয়। সো আর্সেনিক বলার পরও দেখো তোমরা Al2O3 কমেন্ট করছো কেন বলো। এইটুকু তো আমাদের দেখতে হবে, এখানে Al আছে আর এখানে As আছে, জাস্ট পার্থক্য L আর S, এটুকু তো আমাদের কনসিয়াস থাকতে হবে আর কি, এল আছে নাকি এস আছে আর কি। এই ভুলগুলো করা যাবে না। দেখো এই পারা এমসিকিউ যদি কেউ ভুল করে আসো তাহলে কিন্তু A+ আসবে না, চান্স তো হবেই না আর কি। ওকে, সো পারা এমসিকিউ, পারা জিনিস ভুল করা যাবে না। As2O3 অপশনগুলো ভালো মতো পড়তে হবে। অ্যান্সার হবে সি নাম্বারটা, সবাই রাইট অ্যান্সার দিছো। আচ্ছা, নিম্নের বিক্রিয়া সময়ের মধ্যে কোনটির জন্য কেপি ইকুয়াল টু কেসি, বলো কেপি ইকুয়াল টু কেসি কখন হবে, কেপি ইকুয়াল টু কেসি কখন হবে বলো। তো ভাইয়া মাথায় রাখবে একটা জিনিস যে কেপি ইকুয়াল টু কেসি, বুঝছো, একটা ফর্মুলা আছে, কেপি ইকুয়াল টু কি বলতো, কেসি আরটি টু দি পাওয়ার কি বলতো, ডেল এন। কেপি ইকুয়াল টু কি, কেসি আরটি টু দি পাওয়ার কি বলতো, ডেল এন। এখন বলা হয়েছে কখন কেপি ইকুয়াল টু কেসি হবে। সো তুমি যদি ভাইয়া এই যে তুমি যদি ভাইয়া এই আরটি টু দি পাওয়ার ডেল এন এর মান যদি ভাইয়া কি বানাইতে পারো, 1 বানাইতে পারো, তাহলেই তো কেপি ইকুয়াল টু কেসি হবে, তাই না। সো আরটি টু দি পাওয়ার ডেল এন এর মান ভাই কখন 1 হবে, দেখো ডেল এন এর মান যদি ভাইয়া 0 আসে, ডেল এন এর মান যদি ভাইয়া 0 আসে
তাহলে কি দাঁড়াবে RT টু দি পাওয়ার 0, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1 না, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে KP ইকুয়াল টু KC ভাইয়া কখন হবে, যখন তোমার ডেল এন এর মান কি আসবে বলো তো 0 আসবে। যখন ডেল এন এর মান 0 আসবে তখন কি দাঁড়াচ্ছে KP ইকুয়াল টু KC, ডেল এন এর মান 0 মানে কি RT টু দি পাওয়ার 0, RT টু দি পাওয়ার 0 মানে কোনো কিছু সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে KP ইকুয়াল টু KC আসবে। সো তোমাকে আলটিমেটলি আস্ক করা হয়েছে KP ইকুয়াল টু KC কখন হবে, যখন হচ্ছে ডেল এন এর মান কি হবে 0 হবে। এখন ভাই ডেল এন এর মানটা কি, উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা। সো তুমি এখানে ফাইন্ড আউট করবা যে উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা করলে কোথায় 0 আসে আর কি, মানে যখন দুইটা সমান হবে তখনই তো 0 আসবে। সো দেখো তো এই পাশে কত আছে, উৎপাদ 1 আর 1 মিলে কত হইলো 2, আর এই পাশে কত হইলো 1, সমান হয় নাই, কোথায় সমান হয়েছে সেটা হবে 0। এ পাশে দেখো 2, এ পাশেও কত আছে 2, এটা সমান হয়েছে, বাকিগুলো একটু দেখি। 3 আর 1 মিলে 4, এ পাশে কত 2, তাহলে 4 আর 2 মেলে নাই। 2 আর 1 মিলে কত 3, আর এ পাশে কত আছে শুধু 2 আছে, তাহলে এটাও কিন্তু মেলে নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা। এই যে 2 আর 2 মিলে কি হয়ে গেছে সমান হয়ে গেছে, তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে বলতো 15 অ্যান্সার কোনটা হবে, তাহলে 15 অ্যান্সার হবে বি নাম্বারটা। ডেল এন এর মান যেখানে 0 সেখানেই KP ইকুয়াল টু কি হবে বলতো KC হবে। ওকে 16 নাম্বার বলো, Fe প্লাস H2O 4H2 Fe3O4 দেওয়া আছে, একটা বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, চাপ বাড়ালে কি ঘটবে, এত কিছু আমার দেখার দরকার নেই, চাপ বাড়লে কি ঘটবে এটা হচ্ছে আমার মেইন কনসার্ন, ঠিক আছে, চাপ বাড়লে কি ঘটবে এটাই হচ্ছে মেইন কনসার্ন। তো দেখো হ্যাঁ, তো দেখো চাপ বাড়লে কি ঘটবে, তো ভাইয়া দেখো যে বাম পাশে তুমি ঘনমাত্রা মানে মোল সংখ্যাটা হিসাব করো, বাম পাশে 3 আর 4 মিলে মানে 4 আর 3 মিলে কত আছে 7 আছে, আর ডান পাশে কত আছে বলতো 5 আছে আর কি। তাহলে এবার যখন বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকে তখন চাপ বাড়ালে উৎপাদ বৃদ্ধি পায়, বাট যদি ভাইয়া বিক্রিয়কের মানে মোল সংখ্যা কম হয় তাহলে আমাকে চাপ বাড়ানো যাবে না, তখন আমাকে চাপ হ্রাস করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে আর কি। ওকে, এটা হচ্ছে লাসাতালিয়ের নীতি আর কি। ওকে, সো দেখো এখানে ভাই বিক্রিয়কের ঘনমাত্রা কত আছে, মানে বিক্রিয়কের মোল সংখ্যা কত আছে 7, উৎপাদের কত আছে 5, তাহলে আমি যদি ভাই বাড়াই মানে চাপ বাড়াই তাহলে কি হবে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। বাট যদি ভাই এটার উল্টাটা হইতো, বিক্রিয়কে মনে করো 5 আছে, উৎপাদে মনে করো 7 আছে, তাহলে তুমি যদি চাপ বাড়াও তাহলে বিক্রিয়া কিন্তু উল্টা দিকে আসবে, পশ্চাৎমুখী হবে, সম্মুখমুখী না হয় কি হবে পশ্চাৎমুখী হবে। মানে সবসময় মনে রাখবা বড়টা থেকে ছোটটার দিকে আমাকে চাপ দিতে হবে আর কি। ওকে, আচ্ছা সো দেখো এখানে যেটা আছে 4 3 7, এপাশে আছে 5, ও 5ও না, এটা তো আমার কাউন্ট করাই যাবে না আর কি, ঠিক আছে। তাহলে এপাশে আছে কত 7 আর এপাশে আছে কত 4, তাহলে আমি যখন চাপ দিব তখন বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে, তার মানে কোন দিকে যাবে রাইট দিকে যাবে। সো দেখো কি কি আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস, ইংলিশে দেওয়া, ইকুইলিব্রিয়াম শিফটস টু লেফট, ইকুইলিব্রিয়াম ইজ আনঅল্টার্ড, ইকুইলিব্রিয়াম শিফটস টু রাইট, কোনটা হবে বলো দেখি, ইংলিশের টার্মটা কেউ অ্যান্সার দিতে পারছো? আচ্ছা দেখো 16 বি বলছে, এখন দেখো কাহিনী দেখো ভাইয়া, এখানে আর একটা কাহিনী আছে, এখানে এটা তো এস আকারে আছে, এটা তো এস সলিড, এটাও তো সলিড, তাহলে সলিড গুলো তো আমাকে বাদ দিতে হবে। তাহলে দেখো বিক্রিয়কে কত আছে 4 আছে, উৎপাদেও কত আছে 4 আছে, দুইটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে না, দুইটা কি হয়ে গেছে বলতো সমান হয়ে গেছে না, দুইটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে। দেখো বিক্রিয়কেও কত আছে 4 আছে, উৎপাদেও কত আছে বলতো, আচ্ছা একটা মিনিট, দেখো বিক্রিয়কে কত আছে, এইটা তো আমাকে সলিড তো কাউন্ট করা যাবে না, খালি গ্যাসটা কাউন্ট করতে হবে। বিক্রিয়কে আছে 4, উৎপাদেও আছে কত 4, এইটাও তো সলিড, আমাকে সলিড চাপের ক্ষেত্রে সলিড কিন্তু কাউন্ট করা যাবে না, তাহলে কোনটা হবে এই পাশেও 4 এই পাশেও 4, তাহলে কি হবে কোনো চেঞ্জ হবে না, তাহলে ইকুইলিব্রিয়াম ইজ আনঅল্টার্ড, ইকুইলিব্রিয়াম কি হবে ইজ আনঅল্টার্ড, তাহলে ডি হবে না, অ্যান্সার কোনটা হবে ইকুইলিব্রিয়াম ইজ আনঅল্টার্ড, কোনো পরিবর্তনই হবে না। সবাই যে ভুলটা করছি সেটা হচ্ছে কি যে আমরা হচ্ছে সব কাউন্ট করছি, তো মাথায় রাখতে হবে মোল সংখ্যা কাউন্ট করার ক্ষেত্রে দেখতে হবে যে গ্যাসিয়াস ফর্মে আছে কোনটা, সেটা আমরা শুধু কাউন্টেবল করবো আর কি। এটা তো এবার সলিড ফর্মে আছে, এস দেওয়া না মানে সলিড ফর্ম, এটা কাউন্ট করা যাবে না। এই যে গ্যাসিয়াস ফর্মে যেটা আছে সেটাই শুধু কাউন্ট হবে 4, এ পাশেও দেখো এই যে সলিড ফর্মে যেটা আছে এটাও কাউন্ট করা যাবে না, শুধু গ্যাসিয়াস ফর্ম, তাহলে এ পাশেও 4 এ পাশেও 4, তাহলে কি হবে আনঅল্টার্ড, যেহেতু দুইটা সমান হয়ে গেছে। আশা করি এটা সবাই বুঝতে পারছো, তো সবাই বুঝে থাকলে একটু কমেন্ট করো যে ক্লিয়ার ক্লিয়ার, একটু সবাই কমেন্ট করো। ওকে, এরপর 17 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও।
এরপরে সবাই 17 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 16 শেষ, 16 যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। তো এই ভুলটা করা যাবে না। 17 নম্বর, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়া অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে আর কি। ওকে, আচ্ছা, সো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ, খুব প্যারা নাই। আচ্ছা, তো দেখো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া বলো তো? হ্যাঁ, তো দেখো এটা ভাই মাইনাস আছে মানে কি নেগেটিভ দেওয়া আছে, তার মানে এটা কি বিক্রিয়া? নেগেটিভ দেওয়া আছে, তার মানে ভাই এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া ভাইয়া? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা কি আছে তাপ হারি বিক্রিয়া। সো তাপ হারি বিক্রিয়া মানে কি তাপ হারা আছে, তাহলে আমার কি করতে হবে? এটাকে তাপমাত্রা দিতে হবে। আর যেটা ভাইয়া তাপ উৎপাদী সেটাকে আমার কি করতে হবে? তাপমাত্রা কমাতে হবে। কি বললাম? তাপ হারি বিক্রিয়ার হচ্ছে আমার তাপমাত্রা বাড়াইতে হবে, আর তাপ উৎপাদী বিক্রিয়ার কি করতে হবে? তাপমাত্রা কমাতে হবে, তাহলেই বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে আর কি। এটা হচ্ছে শর্ত। তাপ হারির ক্ষেত্রে বাড়াতে হয়, আর তাপ উৎপাদী যেহেতু উৎপাদন হচ্ছে বেশি, তার মানে এটা কমাতে হবে আর কি। ওকে, সো দেখো এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে আমার কি করতে হবে? তাপমাত্রা কি করতে হবে বলতো? কমাইতে হবে। তাপমাত্রা কমাইতে হবে, তখনই তো বিক্রিয়াটা সামনের দিকে যাবে। সো এখানে কি বলছে যে তাপমাত্রা কি বলছে যে উল্লেখিত বিক্রিয়ায় এমন উৎপাদন কিভাবে প্রভাবিত হবে আর কি, তাপমাত্রা বৃদ্ধি করলে। এই যে কি বলা হয়েছে? তাপমাত্রা বৃদ্ধি করলে। সো আমার তো তাপমাত্রা কমানো দরকার ছিল, আমি উল্টা কি করছি আরো তাপমাত্রা বাড়াই দিছি। কি করছে? তাপমাত্রা বাড়াই দিছি, তো বিক্রিয়াটা কি হয়ে যাবে বলতো? বাড়ার বদলে কি হয়ে যাবে? উল্টারও কমে যাবে না? তো কি হয়ে যাবে বলতো? ডিক্রিজ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এইটা কি সবাই বুঝতে পারছো যে আমার কি করতে হবে? যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমার কি করতে হবে? তাপমাত্রা কমাইতে হবে। আমি উল্টা কি করছি? তাপমাত্রা বাড়াই দিচ্ছি, তার মানে বিক্রিয়াটা সামনের দিকে না যায় পেছনের দিকে আসবে আর কি। সো ডিক্রিজ হবে। নেক্সট, শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরির পদ্ধতিকে কি বলা হয় বলো? নাইট্রিক অ্যাসিড তৈরির পদ্ধতি ভাইয়া মাত্র পড়াই আসছি, যে নাইট কি পড়াইছিলাম? নাইট ওয়ার্ল্ড কাপ পড়াইছিলাম। তাহলে ভাই নাইট ওয়ার্ল্ড কাপ নাইট্রিক অ্যাসিড, তাহলে কোন পদ্ধতি হবে? অসওয়াল্ড পদ্ধতি। এই যে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড কাপ কি পড়াইছিলাম? নাইট ওয়ার্ল্ড কাপ পড়াইছিলাম না, যে রাত্রেবেলা ওয়ার্ল্ড কাপ দেখছি। সো নাইট্রিক অ্যাসিড অসওয়াল্ড প্রসেস। নাইট্রিক অ্যাসিড কি প্রসেস হবে? অসওয়াল্ড প্রসেস হবে আর কি। তাহলে 18 অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 18 অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা, অসওয়াল্ড। কোন পদ্ধতি? অসওয়াল্ড পদ্ধতি। ভাই একটু পরে উত্তর দিয়েন ভাই, আজকে অনেক এমসিকিউ সলভ করবো তো 70টার মতো। মনে করো আমি যদি পরে উত্তর দিতে যাই আজকে ক্লাস অনেক লং হয়ে যাবে, সো আমি তাড়াতাড়ি আগাচ্ছি আর কি, এই জন্য বুঝছো। তোমরা দেখার সাথে সাথে একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, ক্যালসিয়াম কার্বনেট, দেখো 19 নম্বর কোশ্চেনটা, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, ঠিক আছে। সো দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে কি তৈরি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে কেসিয়ার রাশিমালা কোনটা? তো ভাইয়া দেখো এই যে এই ক্ষেত্রে দেখো, আচ্ছা 19-এর অ্যান্সারটা তোমরা দাও দেখি, 19-এর অ্যান্সারটা তোমরা দাও, তারপর আমি অ্যান্সার দিব। বলো 19-এর অ্যান্সার কোনটা হবে? 19-এর অ্যান্সারটা দেখি তোমরা দাও, দেখি তোমরা এটা বুঝো নাকি। হ্যাঁ দেখা যাচ্ছে তো, ক্লিয়ার দেখা যাচ্ছে। 19-এর অ্যান্সারটা দাও, তোমরা দাও দেখি। 19-এর অ্যান্সারটা তোমরা দাও, তাহলে বুঝবো যে তোমরা বুঝছো কতখানি। দেখি কে কতদূর বুঝছো, এই 19-এর অ্যান্সারটা দিলে বোঝা যাবে। 19-এর অ্যান্সার বলছে ডি, হামিদুল হক বলছে 19-এর ডি। উনিশের সি, ওকে 19-এর সি আসছে, 19-এর ডি আসছে। আচ্ছা বাকিরাও বলো। একজন বলছে 19-এর বি, ওকে 19-এর এ নাম্বারটা আসে নাই, খালি এও বলে দাও কেউ। আচ্ছা দেখো খুবই সহজ জিনিস, কেসি এর রাশিমালা জানতে চাইছে। কিসের রাশিমালা জানতে চাইছে ভাই? কেসি। তো ভাই কেসি রাশিমালার ক্ষেত্রে কি করবা? আমরা জানি কি উপরে কেসি ইকুয়াল টু কি? উপরে ভাইয়া উৎপাদ, উৎপাদের ঘনমাত্রা, আর নিচে কি? বিক্রিয়কের ঘনমাত্রা। উপরে উৎপাদ আর নিচে কি? বিক্রিয়ক। তো ভাই উৎপাদ তোমার কি কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে আর ক্যালসিয়াম অক্সাইড আছে। আর বিক্রিয়ক কি আছে ভাই? ক্যালসিয়াম কার্বনেটটা আছে। এটা হচ্ছে সূত্র। বাট তোমাকে এখানে মাথায় রাখতে হবে শুধুমাত্র গ্যাসিয়াস ফর্মে যারা আছে, শুধুমাত্র গ্যাসিয়াস ফর্মে আছে যারা, তাদেরটা এখানে আমরা কাউন্ট করতে হবে। সো দেখো উৎপাদ ভাইয়া, এখন আসি আমরা হচ্ছে ফর্মুলার ক্ষেত্রে আসি। দেখো উপরেতে ভাইয়া বসবে উৎপাদ, উৎপাদে কি আছে? কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। বাট এই ক্যালসিয়াম অক্সাইডটা আছে সলিডে, তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা বাদ। আমি শুধু উৎপাদ হিসেবে কাকে লিখবো? কার্বন ডাই অক্সাইডটাকে লিখবো। বিক্রিয়কে আসি ভাইয়া, বিক্রিয়কে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট একটাই আছে এবং সেটা সলিড ফর্মে আছে, তাহলে কি সেটা কাউন্ট করা যাবে? কাউন্ট করা যাবে না। তাহলে শুধুমাত্র আমাকে এখানে কাকে কাউন্ট করা যাবে? কার্বন ডাই অক্সাইডকে
কাউন্ট করা যাবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। অনেকে বি অ্যান্সার দিছো, তোমরা গ্যাসিয়াস ফর্ম এই কোন ফর্মে আছে সেটা লক্ষ্য করো নাই। সো কোন ফর্মে আছে এটা লক্ষ্য করতে হবে মাস্ট। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এরপর আসি 20 নাম্বার। দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, ডেল এইচ ঋণাত্মক হলে কেপি এর একক কি হবে? কেপি এর একক কি হবে? ঠিক আছে, তো কেপি এর এককটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। 20 নাম্বার কোশ্চেনটা বলো। এটার অ্যান্সার দাও সবাই, দ্রুত দ্রুত এটার অ্যান্সার দাও। আচ্ছা দেখো, এটা খুবই সহজ। তোমাকে আগে কি করতে হবে? ডেলেন এর মানটা বের করতে হবে। তো দেখো এদিকে ভাইয়া ডেলেন এর ইকুয়াল টু আমরা কি জানি? উৎপাদের ঘনমাত্রা। ভাইয়া এখানে উৎপাদের ঘনমাত্রা কত আছে? একটাই আছে উৎপাদ, তাই না? তাহলে উৎপাদের ঘনমাত্রা কত আছে? 1। বিক্রিয়কের ঘনমাত্রা ভাই কত আছে? হাফ প্লাস 1, মানে এখানে 1 আর এখানে হাফ, তার মানে কত হলো? 1.5। তাহলে 1 মাইনাস 1.5, তাহলে কত আসতেছে ডেলেন এর মান ভাইয়া? মাইনাস 0.5 আসতেছে। তো মাইনাস 0.5 কে আমরা কি লিখতে পারি? মাইনাস হাফ লিখতে পারি। তো তুমি কি করে দিবা? জাস্ট আমরা জানি যে এটিএম টু দি পাওয়ার কি ডেলেন, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো ডেলেন এর মান তুমি কত পাইছো? মাইনাস হাফ পাইছো। তাহলে এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে কোনটা হবে? এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ। সবাই কি 20 নাম্বারটা বুঝছো? 20 এর অ্যান্সার কোনটা হবে? বি হবে। হ্যাঁ, 20 এর অ্যান্সার কোনটা হবে? এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ। সবাই একটু চেষ্টা করবে ভাই লাইভটা শেয়ার করে দেওয়ার, বন্ধুদেরকে একটু মেনশন করে দেওয়ার আর কি। ওকে, আচ্ছা, সো এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ। রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটা? রাসায়নিক সাম্য অবস্থার 4টা বৈশিষ্ট্য আছে, সেই 4টা বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। সো বলো 21 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। 21 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো। তো দেখো কি কি বলা হয়েছে ভাইয়া? সাম্যের স্থায়িত্ব। হ্যাঁ অবশ্যই, রাসায়নিক বিক্রিয়া যেহেতু সাম্য অবস্থায় পৌঁছাইছে, এর একটা স্থায়িত্ব থাকতে হবে, নাইলে কিভাবে হইলো? বিক্রিয়ার অসম্পূর্ণতা। ভাইয়া সাম্য অবস্থায় পৌঁছাই গেছে, এখানে ভাইয়া বুঝতেই পারো না তুমি যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে না উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হচ্ছে। কারণ বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক দুইটার গতি কি হয়ে যায় বলতো? সেম হয়ে যায় সাম্য অবস্থা যখন পৌঁছে যায় আর কি। সো বিক্রিয়াটা কি হয় না, কখনোই শেষ হবে না, অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে। উভয় দিক থেকে সুগম্যতা। হ্যাঁ, যেহেতু ভাইয়া বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে, তার মানে কি ভাইয়া? তুমি দুই দিক থেকে শুরু করতে পারবা, বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে পারো, উৎপাদ থেকে বিক্রিয়কে আসতে পারবা, তার মানে উভয় দিকে সুগম্যতা আছে। আর একটু আগেই তো বললাম যে সাম্য অবস্থার উপর প্রভাবকের কোনো কাজই থাকে না, তার মানে কি হয়? প্রভাবকের ভূমিকাহীনতা। তাহলে সবগুলাই রাইট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া ই নাম্বারটা। সবগুলাই রাইট। এ কেন ভাইয়া? সবগুলাই রাইট। এখানে যেগুলো আছে এই 4টা বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলবা। এমসিকিউ বা সিকিউ দুই জায়গায় আসতে পারে। খ নাম্বারে আসবে যে সাম্য অবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। এই 4টা পয়েন্ট যদি মনে রাখতে পারো, বানায় লিখে দিয়ে আসতে পারবো আর কি। ওকে, আচ্ছা 22, নিচের কোন বিক্রিয়ায় চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে? চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে। সো তোমাকে অবশ্যই দেখতে হবে যে বিক্রিয়কের ঘন, মানে বিক্রিয়কের মোল সংখ্যা অবশ্যই যেখানে বেশি হবে সেখানেই তো চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে। সো তোমাকে কি করতে হবে? হিসাব করতে হবে যে কোন পাশে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি এবং উৎপাদের মোল সংখ্যা কম। সো আমরা ফার্স্ট অফ অল এ নাম্বার অপশনটা দেখি। দেখো এই পাশে কত আছে? বিক্রিয়ক টোটাল 2, উৎপাদক কত আছে বলো তো? 2, তার মানে সমান হয়ে গেছে। আমাকে বাম পাশে বেশি মোল সংখ্যা থাকতে হবে যদি আমি চাপ বাড়ায় উৎপাদের পরিমাণ বাড়াতে চাই। সো এখানে 1, এখানে 2, এটাও হইল না। 4, 2, এটা হওয়ার চান্স আছে। বাকিগুলো একটু দেখে আসি। 1 আর এই পাশে কত আছে? 1 আর 1 মিলে 2, তাহলে এটাও হবে না। 1 এ পাশেও 2, তার মানে দেখো অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে সি নাম্বারটা। বাম পাশের মোল সংখ্যা বেশি, ডান পাশের মোল সংখ্যা কম। তাহলে তুমি যদি চাপ দাও তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে আর কি। ওকে, তাহলে 22 এর অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 22 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। 22 এর অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। হ্যাঁ, মুশফিকা সুবা ফাতেমা, রাত্রি সরকার বলছে সি, হামিদুল হক বলছে সি। ওকে, তারপরে হচ্ছে রেদওয়ান বলছে সি, তাসফিয়া তাসরিন প্রিয়ম বলছে সি। ওকে, থ্যাংক ইউ যারা যারা সি বলছো। নিচের কোনটি সত্য নয় বলো? ভাইয়া লাস্ট অপশন দেখা যায় না, কি বলো? লাস্ট অপশন দেখা যাবে না কেন? আমার এখানে তো দেখা যাচ্ছে, সব অপশনই তো দেখা যাচ্ছে। আচ্ছা তারপর দেখো নিচের কোনটি সত্য নয়, মানে কি? নিচের কোনটা সত্য নয় মানে কি? মিথ্যা। নিচের কোনটা মিথ্যা বলো? নিচের কোনটা মিথ্যা বলো? নিচের কোনটা মিথ্যা? এখানে কোনটা ভুল দেওয়া আছে?
বলো নিচের কোনটা মিথ্যা? সত্য নয় মানে কি? মিথ্যা। নিচের কোনটা মিথ্যা তোমাকে আজ করা হয়েছে। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত, এখনো 5 অধ্যায় বাকি আছে আর কি। সো সবাই একটু দ্রুত আগাই। কোনটি সত্য নয়? দেখো কে ডাব্লিউ ইকুয়াল টু 1 ইনটু 10 টু দি পাওয়ার -14, কে ডাব্লিউ ইকুয়াল টু 1 ইনটু 10 টু দি পাওয়ার -14 মোল। সো বুঝাই যাচ্ছে যে ভাইয়া এই অপশনটাও ঠিক আছে, এই অপশনটাও ঠিক আছে, এই দুইটার মধ্যে ভাই কোনো একটা ভুল আছে। হয় এইটা ভুল আছে, না হলে এইটা ভুল আছে। এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, তাই না? এ আর ডি এর মধ্যে তো যে কোনো একটা ভুল আছে। হ্যাঁ, তো ভাইয়া মাথায় রাখবা যেটা, যে কে ডাব্লিউ, ঠিক আছে, পানির আয়নিক গুণফলের কোনো ভাইয়া একক হয় না। পানির আয়নিক গুণফলের কোনো একক হয় না। এখানে তোমাকে যেটা মোলার দেওয়া আছে এটা কিন্তু হবে না। এইটা হচ্ছে কি দেওয়া? ভুল দেওয়া। বাকি সব অপশনগুলো কি আছে বলো তো? ঠিক আছে। 1 ইন্টু 10 টু দি পাওয়ার -14, হ্যাঁ এটা ঠিক আছে, কোনো একক থাকা যাবে না। আয়নিক গুণফলের কি থাকে না? কোনো একক থাকে না। তাহলে এইটা ঠিক আছে। কে ডাব্লিউ টু মানে এটা হচ্ছে কত আছে? 14, এটাও ঠিক আছে। পি কে ডাব্লিউ 14, এইচসিও প্লাস এবং ওএইচ মাইনাসের গুণফলই তো কে ডাব্লিউ, এটাও ঠিক আছে। বা ঠিক নাই কোনটা? এই ডি নাম্বারটা, মানে একক থাকা যাবে না। আয়নিক গুণফলে কি থাকা যাবে না? কোনো একক থাকা যাবে না। তাহলে ওইটা ভুল বা মিথ্যা। ওকে, নিচের কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি বলো? কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি? ভাই কে এর মান বাড়া মানে কি বাড়া বলো তো? অ্যাসিডিটি বাড়া, মানে অ্যাসিডিক হবে সেটা বেশি। যার কে এর মান বেশি সে তত বেশি অ্যাসিডিক। সো বলা হয়েছে কোনটার কে এর মান সবচেয়ে বেশি, মানে বুঝাতে চাইছে যে কোনটা অ্যাসিডিক, কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক। বলো কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক, কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক বলো তো দেখি। তো দেখো, তোমার কাজ কি হবে? তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করতে হবে। সো H2SO4 এর ক্ষেত্রে বা কেন্দ্রীয় পরমাণুকে সালফার, সালফারের জারণ মান বের করো। দেখো এখানে হাইড্রোজেন কত? +1 +1 ইনটু 2, হাইড্রোজেনের দুইটা আছে তাহলে 2 প্লাস সালফার কি আমারটা বের করতে হবে, তাহলে x প্লাস অক্সিজেন কত বলো তো? -2, যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে -2 ইনটু 4 মানে কত? -8 ইকুয়াল টু কি আসলো বলো তো? 0। তাহলে x এর মান কত আসতেছে ভাইয়া? x এর মান এখান থেকে আসতেছে কত? x এর মান আসতেছে ভাইয়া +6। x এর মান কত আসলো? +6। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত পেলাম? +6। HBr O4 এর ক্ষেত্রে ভাইয়া ব্রোমিনের জারণ মান কত পাবো বলো তো? খুব সহজে করে ফেলা যায়। অক্সিজেন কত? -8 আর হাইড্রোজেন +1, তার মানে ভাই কত পাবো? +7 পাবো। HNO3 এর ক্ষেত্রে ভাই কত পাবো? 3 দুগুণা 6, 6 থেকে 1 গেলে কত পাবো বলো তো? +5 পাবো আর কি। আর HCl4 এর ক্ষেত্রে কত পাবো দেখো তো? HCl4 এর ক্ষেত্রেও এই যে অক্সিজেন কত? 4 দুগুণা 8, আর এখান থেকে মানে মাইনাস, এখানে -8, এখানে কত? হাইড্রোজেন +1 প্লাস x ইকুয়াল টু কত আসবে বলো তো? 0 আসবে। সো এখান থেকে x এর মান কত আসতেছে? x এর মান আসতেছে +7। তাহলে দেখো আমাদের দুইটার মান বেশি বের হয়েছে, একটা হচ্ছে HBrO4 আর একটা কি বের হয়েছে বলো তো? HClO4। এই দুইটার মান বের হয়েছে। এখন এই দুইটার মধ্যে কোনটা রাইট হবে বলো তো? হ্যাঁ, সো দেখো যখন ভাইয়া তোমার হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সো দেখো যখন বা তোমার জারণ মান সেম হয়ে যাবে তখন দেখতে পাবে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট কোনটার, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট কোনটার। সো দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সো উপর থেকে নিচে গেলে আকার বাড়তেছে, তার মানে আকার ছোট কার? ক্লোরিনের, তারপরে কার? ব্রোমিনের। ব্রোমিন তো বড় ক্লোরিনের থেকে। সো দুইটারই যেহেতু ভাইয়া জারণ মান সেম আসছে তখন আমাকে আকারের দিকে যেতে হবে। ক্লোরিনের আকার ছোট নাকি ব্রোমিনের আকার ছোট? ক্লোরিনের আকার ছোট, তার মানে এর অ্যাসিডিটি কি হবে বলতো? বেশি হবে। আর অ্যাসিডিটি বাড়া মানে কি বাড়া? তোমার কে এর মান বাড়া আর কি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? HClO4। কোনটা হবে? HClO4। এরপরে নিম্নের কোন অ্যাসিডটির পিকে এর মান সবচেয়ে বেশি? তো ভাইয়া মাথায় রাখবা কে এর মান আর পিকে এর মান কি বলতো? পরস্পরের ব্যস্তানুপাতিক। কে এর মান আর কি বলতো? পিকে এর মান কি পরস্পরের ব্যস্তানুপাতিক? কে এর মান যেটা আর পিকে এর মান কি বলতো? পরস্পরের ব্যস্তানুপাতিক। সো কে এর মান বাড়া মানে কি? অ্যাসিডিটি বাড়া। তার মানে পিকে এর মান বাড়া মানে কি? অ্যাসিডিটি কমা। তার মানে তোমাকে আলটিমেটলি আস্ক করা হয়েছে কি? অ্যাসিডিটি কম কার, বা যেটা কোনটা কম অ্যাসিডিক। তোমাকে আস্ক করা হয়েছে কি? কোনটা ভাইয়া কম অ্যাসিডিক। তাহলে বলে ফেলো তো 25 নম্বরের অ্যান্সারটা, কোনটা ভাইয়া কম অ্যাসিডিক, কোনটা ভাইয়া কম অ্যাসিডিক বলো তো?
আচ্ছা দেখো, তো দেখো ভাইয়া ক্লোরিন আসা মানে হচ্ছে কি অ্যাসিডিটি বাড়া, ক্লোরিন আসা মানে কি ভাইয়া অ্যাসিডিটি বাড়া। তো দেখো এখানেও ক্লোরিন আসছে, এখানেও ক্লোরিন আসছে, তার মানে এটারও অ্যাসিডিটি বেশি, এটারও অ্যাসিডিটি বেশি। এখন বাকি থাকলো ভাইয়া এই একটা আর এই একটা, ঠিক আছে। এটা কি বলতো বেনজোইক অ্যাসিড, তাহলে বেনজোইক অ্যাসিডের থেকেও এটার কি হবে বলতো অ্যাসিডিটি কম হবে আর কি। সিএইচ3 সিওএইচ এর অ্যাসিডিটি কি হয় বলতো কম হয় আর কি। তো সিএইচ3 বা তোমার ইথানোইক অ্যাসিডের অ্যাসিডিটি যেহেতু কম, তার মানে কি এর কে এর মান কম, অ্যাসিডিটি কম, তার মানে কি এর কে এর মান কি কম, আর তার মানে কি কে এর মান কম মানে কি পিকে এর মান বেশি। তাহলে বলা হয়েছে কোনটার পিকে এর মান সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার হবে কোনটা এ নাম্বারটা। কোনটা হবে ভাইয়া এ নাম্বারটা। ওকে হ্যাঁ। অক্সো অ্যাসিড সময়ের শক্তিক্রম, অক্সো অ্যাসিড সময়ের শক্তিক্রম সো মাত্রই দেখাইছি অক্সো অ্যাসিড সময়ের শক্তিক্রম ভাই কিভাবে বের করে, কেন্দ্রীয় পরমাণু জারণমান বের করে অক্সো অ্যাসিড সময়ের তোমার হচ্ছে সঠিক ক্রমটা বের করে আর কি। সো তুমি সবসময় মাথায় রাখবা HClO4 সবসময় বেশি হয় আর কি। কোনটা বেশি হয় HClO4। সো আমি আবার করে দেখাবো না। তো দেখো এখানে HClO4 ভাই বেশি আছে কোনটায় কোনটায়, অপশন এ তে আছে আর অপশন বি তে আছে। সো তোমাকে আমি খুব সহজে শিখাই দিচ্ছি। এখন আমরা অপশন বি এর দিকে তাকাই, দেখো HNO3 আর H2SO4। সো দেখো HNO3 তুমি যদি বের করো কত আসে বলো তো, এক্স এর মানটা দেখো এখানে +1 + x মাইনাস কত 6 = 0। তার মানে এক্স এর মান কত আসতেছে -6 থেকে +1 গেলে কত থাকে -5, ওই পাশে গেলে +5 হয়ে যায়। আচ্ছা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত আসে বলো তো, 4 দুগুণা 8, 8 থেকে 2 গেলে কত থাকে +6। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মান +6, আর HNO3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান কত বলতো +5। তাহলে বেশি কোনটা সালফিউরিক অ্যাসিড বেশি না, বাট দেখো এখানে সালফিউরিক অ্যাসিডটা সবার লাস্টে পাঠাইছে, তার মানে অপশন এ কি ঠিক আছে, অপশন এ কিন্তু ঠিক নাই। তাহলে দেখো অপশন ডি নাম্বারটা ঠিক আছে। কোনটা ঠিক আছে ভাইয়া অপশন ডি নাম্বারটা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা কি করবো ভাইয়া ফার্স্ট অফ অল একটু মনে করো আমার টেকনিক্যালি আগাইতে হবে যাতে আমাদের টাইমটা কম লাগে আর কি পরীক্ষার হলে। সো HClO4 বেশি আছে কোনটা সেটা আমরা ফাইন্ড আউট করবো। সবসময় মনে হয় HClO4টা সব থেকে বেশি হয় আর কি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে। সো এইটা ফাইন্ড আউট করার পর দেখো অপশন দুইটা পাইছো এ আর ডি, এ আর ডির মধ্যে ভুল কোনটা আছে সেকেন্ড নাম্বার ইয়াটা থেকে আমরা বুঝতে পারলাম। ওকে, কোনটির পিএইচ সবচেয়ে কম, পিএইচ সবচেয়ে কম বলো তো কোনটার পিএইচ সবচেয়ে কম। আচ্ছা দেখো পিএইচ কম মানে কি ভাইয়া, পিএইচ কম মানে কি বলো ভাইয়া, একটার মনে করো পিএইচ 5 আর একটার পিএইচ মনে করো ভাইয়া 1, কোনটা ভাইয়া বেশি অ্যাসিডিক বলো তো, যেটার পিএইচ কম সেটা কি বেশি অ্যাসিডিক না, যেটার পিএইচ কম সেটা কি হয় বেশি অ্যাসিডিক। তার মানে বলা হয়েছে কোনটার পিএইচ সবচেয়ে কম, মানে বোঝানো হয়েছে যে ভাইয়া কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক। সো ভাই কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক দেখো তো, এটা দেখো সোডিয়াম ক্লোরাইড, তো ভাই এটা তো একটা লবণ, তো এটা তো ফার্স্ট অফ অল এটা বাদ আগে, এটা তো অ্যাসিডিক হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তো ক্ষার, এটাও বাদ। সোডিয়াম কার্বনেট এটাও বাদ, তাহলে থাকলো কোনটা এই যে HCl, এইটা একটা অ্যাসিড, এই যে কি এটা একটা অ্যাসিড, তার মানে কোনটার পিএইচ সবচেয়ে কম হবে ভাইয়া অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা 0.1 মোল HCl, 0.1 মোল HCl। তাহলে ভাইয়া 27 অ্যান্সার কোনটা হবে এ নাম্বারটা হবে। পিএইচ সবচেয়ে কম বসে সবাই কেন 27 ডি অ্যান্সার দিচ্ছ ঘরে পাত্তায়, 27 অ্যান্সার হবে এ নাম্বারটা, পিএইচ সবচেয়ে কম মানে কি অ্যাসিডিক কোনটা সবচেয়ে বেশি, NaOH কি অ্যাসিডিক, NaOH তো ভাই ক্ষারীয়, তো এটা তো হওয়ার চান্স সবার আগে বাদ, তো 27 আনসার এ। 28 নাম্বার, কোন জলীয় দ্রবণটিতে আয়নিত প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন বলো, কোন জলীয় দ্রবণে প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন, প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন কোনটায়, প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন কোনটায় বলো, প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন কোনটায়। বলো বলো দ্রুত। দেখো 28-এর বি বলছে একজন, ওকে দেখো প্রোটনের ঘনমাত্রা কি বলা হয়েছে সর্বনিম্ন, তবে প্রোটনের ঘনমাত্রা সর্বনিম্ন মানে কি সেটা কি কম অ্যাসিডিক না, বলা হয়েছে মেইনলি কোনটা কম অ্যাসিডিক। এখন কম অ্যাসিডিক মানে কি পিএইচ বেশি নাকি কম, কম অ্যাসিডিক মানে কি পিএইচ যেটার বেশি সেটাই তো কম অ্যাসিডিক তাই না, পিএইচ কম হইলে তো সেটা বেশি অ্যাসিডিক হয় তাই না। সো দেখো কম অ্যাসিডিক, কম অ্যাসিডিক মানে কি পিএইচ তার কি হবে বলতো বেশি হবে, পিএইচ বেশি হবে, পিএইচ কমা মানে তো অ্যাসিডিটি বাড়া তাই না। সো দেখো এখানে পিএইচ কম আছে কোনটায়, সরি পিএইচ বেশি আছে কোনটায়, তাইলে সেটাই তো কি হবে কম অ্যাসিডিক হবে। সো পিএইচ বেশি আছে কোনটা, এটা আছে পিএইচ 1,
এটা আছে পিএইচ 0.1, এটা আছে পিএইচ 4, এটা আছে পিএইচ 1.5। তো সব থেকে বেশি যেটা পিএইচ আছে সেটার কি হবে, পিএইচ বেশি, তার মানে এটা কম অ্যাসিডিক, আর কম অ্যাসিডিক মানে কি প্রোটনের ঘনমাত্রা কি হবে সর্বনিম্ন। তাহলে অ্যান্সার কোনটা হবে, 28 এর অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। 28 এর অ্যান্সার ভাই কোনটা হবে, 28 এর অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। 29, হ্যালো অ্যাসিডের মধ্যে ভাই কোনটা তীব্রতম, হ্যালো অ্যাসিডের মধ্যে কোনটা তীব্রতম বলো তো, হ্যালো অ্যাসিডের মধ্যে ভাই কোনটা তীব্রতম। তো ভাই মনে রাখবো হচ্ছে হ্যালো, হ্যালো কি, হ্যালোর সাথে আমরা কি মনে রাখি বলতো, হাই মনে রাখি না, হ্যালো হাই বাই, মানে আমরা কি মেসেজ যখন শুরু করি বা কাউকে যখন কল দিই হ্যালো বা হাই তো বলি, তাই না। তো হ্যালো অ্যাসিডের মধ্যে ভাই সবচেয়ে তীব্রতম কোনটা, হাই, মনে রাখবা হ্যালো হাই, ঠিক আছে। তো সবাই আমার সাথে কমেন্ট করো হাই, এইচ আই, তাহলে কোনটা হবে, কোনটা তীব্রতম ভাইয়া, এইচ আই হচ্ছে সবচেয়ে তীব্রতম। তাহলে অ্যান্সার কোনটা হবে, 29 অ্যান্সার হবে ডি নাম্বারটা, নট বি, এইচ আই হচ্ছে সবচেয়ে বেশি তীব্রতম। রক্তের বাফারের নাম কি, তো ভাই মনে রাখবা প কে বলে ফ, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো প কে বলে ফ, ঠিক আছে। এটা হচ্ছে রক্তের বাফার গুলার নাম, প কে বলে কি বলো তো ফ। তো ভাই পতে কি, পতে ভাই প্রোটিন বাফার, বলেতে কি ভাই, বলেতে ভাই বাইকার্বনেট বাফার, আর ফতে কি ভাই, ফতে হচ্ছে ফসফেট বাফার। প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার আর ফসফেট বাফার আর কি, ওকে। সো আমাকে এখন দেখো বলা হয়েছে যে কোনটা রক্তের বাফারের নাম, রক্তের বাফারের নাম কি, তবে বাইকার্বনেট বাফারের সাথে মনে রাখবা বাইকার্বনেটের বলা হয় বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার। তাহলে 30 অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার বলা হয়, ওকে। আচ্ছা, এরপরে আমাদের রাসায়নিক পরিবর্তন মোটামুটি শেষ। এমডি জুই একটা কমেন্ট করছে পকে বলে ফ। এখন আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট কর্মমুখী রসায়ন ক্লাসে। তো সবাই কি কর্মমুখী রসায়ন ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুত? তো সবাই ভাইয়ারা একটু সবাই শেয়ার করে দিই, কর্মমুখী রসায়নে যাওয়ার আগে সবাই একটু কমেন্ট করি যে ভাইয়া শেয়ার ডান, সবাই একটু কমেন্ট করি শেয়ার ডান, এবং সবাই একটু লাইভটা যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দিই, আমরা তারপরে কর্মমুখী রসায়ন ক্লাসে ঢুকবো, ওকে। খুবই গুরুত্বপূর্ণ কর্মমুখী রসায়ন, যেহেতু অধ্যায়টা ছোট আছে, এখান থেকে এমসিকিউ অনেক বেশি পরিমাণ আসবে, ছোট অধ্যায় থেকে এমসিকিউ আসার পরিমাণ বেশি থাকে। সো বলে ফেলি সবাই। কে ইয়েস স্যার, ওকে। কর্মমুখী রসায়নের জন্য আমরা যাই। সো ইরিথ্রিটল কি, ইরিথ্রিটল হলো কি একটা, ইরিথ্রিটল একটা কি বলতো, সবাই একটু দেখি কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও, ইরিথ্রিটল কি একটা। ওকে, এমডি স্যাম বলছে সে প্রস্তুত, ওকে বাকিরাও দেখি বলো ইরিথ্রিটল কি একটা। ওকে, সবাই একটু এটা আনসার দিয়ে দিই, ইরিথ্রিটল কি একটা। 31-এর বি। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন আসো, এবার সবাই একে আসো, একের অ্যান্সার কোনটা হবে বলো। ওকে, দেখি 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার দ্রুত দিয়ে দাও, দ্রুত দ্রুত। ইরিথ্রিটল কি একটা, তো ভাইয়া মনে রাখবা ইরিথ্রিটল হলো একটা এনজাইম, এনজাইম, ইরিথ্রিটল কি একটা এনজাইম। ঘুমাই গেছিলাম, ওকে চলে আসো আবার, সমস্যা নাই। তাহলে ইরিথ্রিটল কি বলতো, একটা এনজাইম, ইরিথ্রিটল কি ভাই একটা এনজাইম, ওকে। একের অ্যান্সার কোনটা হবে, তাহলে একের অ্যান্সার হবে বি নাম্বারটা, সরি এ নাম্বারটা, ইরিথ্রিটল কি বলতো একটা এনজাইম, ওকে। আচ্ছা, ইরিথ্রিটল একটা এনজাইম। 2 নাম্বার কোশ্চেনে যাই, ফিলোকুইনোন অভাবে বা কোন রোগ হয়, ফিলোকুইনোন অভাবে কোন রোগ হয় বলতো, ফিলোকুইনোন অভাবে কোন রোগ হয়, ফিলোকুইনন, এরপরে বলো ভাই ফিলোকুইনন, তাহলে এটা আনসার বি দিছো, অনেকে সি দিছো। এবার আসি সবাই এই কোশ্চেনটার আনসার দাও। বলো ফিলোকুইনন অভাবে কোন রোগ হয়, ফিলোকুইনন।
তো ভাইয়া দেখো, ওকে, দেখি কে কে দ্রুত আনসার, দ্রুত। আচ্ছা দেখো, 2 এর এ, রক্তক্ষরণ, বেরি বেরি, ওকে। ফিলোকুইনান অভাবে কোন রোগ হয়? রক্তক্ষরণ, বেরি বেরি, রিকেটস, কোনটা হয় বলো তো? আচ্ছা, তো ভাইয়া মনে রাখবা ফিলোকুইনন বলা হয়েছে, ঠিক আছে? ফিলোকুইননের অভাবে কোন রোগ হয়? তো ভাইয়া মনে রাখবা এখানে কি আছে? কুইন কথাটা আছে, এখানে কি আছে? কুইন কথাটা আছে, ঠিক আছে? কুইন। তো ভাই মনে রাখবে যে কুইনের কি হয়েছে বলতো? কুইনের ভাই অনেক কি হয়েছে বলতো? ব্লিডিং হয়েছে। মনে রাখবে যে যুদ্ধের সময় কি হয়েছে? কুইনের অনেক কি হয়েছে বলতো? রক্তক্ষরণ হয়েছে। মনে রাখবে রাজার বদলে এবার কে যুদ্ধ করতে গেছে? রানী যুদ্ধ করতে গেছে আর কি। কে যুদ্ধ করতে গেছে? রানী যুদ্ধ করতে গেছে। এই জন্য কি হয়েছে বলতো? অনেক রক্তক্ষরণ হয়েছে। তাহলে ফিলোকুইনান অভাবে কোন রোগ হয় ভাইয়া? ফিলোকুইনান অভাবে রক্তক্ষরণ হয়। ফিলোকুইনান অভাবে কি হয় বলতো? রক্তক্ষরণ হয়। 3 নাম্বার, দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণে কোন খাদ্য উপাদান ব্যবহৃত হয়? দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধনে, বলো, দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধনে কোনটা ইউজ করা হয়? বলো, এরপরে সবাই 3 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 3-এর আনসার কোনটা হবে? 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 3-এর আনসার কোনটা হবে বলো? তিনের এ বলছে একজন, 3-এর বি বলছে একজন, ওকে। আচ্ছা, বাকিরাও দেখি জানাও দ্রুত। 3-এর আনসার কোনটা হবে? আচ্ছা দেখো, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ, ভাইয়া বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণের জন্য ভাই আমরা কোনটা ইউজ করি বলো তো? বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণের জন্য আমরা মেইনলি মনে রাখবা বৃদ্ধি, তোমার হচ্ছে ক্ষয়পূরণের জন্য আমরা কি খাই বলো তো? প্রোটিন খাই। মেইনলি কোনটা খাই? প্রোটিন খাই আর কি, ঠিক আছে? মেইনলি কোনটা খাই মনে করো? তোমার দেহের বৃদ্ধি মেইনলি ডিপেন্ড করে কোথায়? মানে যারা হচ্ছে মনে করো জিম করে, যারা জিমে যায়, তাদের দেহ কি করতে হয়? মাসেল গেইন করতে হয়, তাই না? তো তাদের যে ভাই যে বৃদ্ধি সাধন এবং যে ক্ষয় পূরণ আছে, এটার জন্য কিন্তু বা তাদের বেশি বেশি কি নিতে হয় বলতো? প্রোটিন নিতে হয়। কি নিতে হয় ভাইয়া? প্রোটিন নিতে হয়। মানে হচ্ছে কি নিতে হয় বলতো? আমিষ নিতে হয়। কি নিতে হয় ভাইয়া? আমিষ মানে হচ্ছে কি বলতো? প্রোটিন। তাহলে বেশি বেশি কি নিতে হয় বলতো? প্রোটিন নিতে হয়। এরপরে বলা হয়েছে দেহে শক্তি সরবরাহ করে কোন খাদ্য উপাদান? শক্তি সরবরাহ করে, এবার বলা হয়েছে কি? দেহে শক্তি সরবরাহ করে কোন খাদ্য উপাদান বলো? দেহে শক্তি সরবরাহ করে কোন খাদ্য উপাদান? ও আচ্ছা আচ্ছা, ধরো 1 মিনিট, এখানে হচ্ছে একটা এমসিকিউ ছিল, এটা হচ্ছে আমার ইরিথ্রোটল না। ইরিথ্রোটল হবে ভাই একটা নন ক্যালোরি সুইটেনার, ঠিক আছে? এটা হচ্ছে এনজাইম না, ইরিথ্রোজ না আমি বলছিলাম। সো একের আনসার বি হবে। একের আনসার কোনটা হবে? বি হবে, এ নন ক্যালোরি সুইটেনার, ঠিক আছে? একের আনসার কোনটা হবে? এ নন ক্যালোরি সুইটেনার, নট অ্যান এনজাইম। কোনটা হবে? এ নন ক্যালোরি সুইটেনার, এটা মাথায় রাখবা, ওকে? একের আনসার হবে বি। আচ্ছা, ইরিথ্রোটল হবে কি? নন ক্যালোরি সুইটেনার, ওকে। আচ্ছা, এরপর আসি, শক্তি সরবরাহ করে কোন খাদ্য উপাদান? শক্তি সরবরাহ করে কোন খাদ্য উপাদান বলো তো? তো ভাইয়া মাথায় রাখবা শক্তি, মনে রাখবা যে তুমি যখন শক্তির জন্য তোমার কি দরকার পড়ে বলো তো? গ্লুকোজ। এখন গ্লুকোজ একটা কি আবার শর্করা না? গ্লুকোজ আবার কি একটা শর্করা না? গ্লুকোজ কি একটা শর্করা না? তাহলে ভাইয়া শক্তির জন্য আমার কোনটা দরকার পড়বে বলো তো? শক্তির জন্য ভাই আমার শর্করা। শক্তির জন্য শর্করা। দেহের বৃদ্ধি আর পুষ্টি সাধনের জন্য কি হবে? বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণের জন্য হচ্ছে ভাই প্রোটিন। এবং দেহের হচ্ছে কি শক্তি সরবরাহের জন্য কোনটা? শক্তি শর্করা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, শক্তি শর্করা, স স শক্তি শর্করা, বা হচ্ছে শক্তির জন্য আমরা কি খাই? গ্লুকোজ খাই। তাহলেই তো আমরা, বা ভাত খেলে কিন্তু আমরা কি পাই? শক্তি পাই, ওকে। আচ্ছা, টিএসপির ঠিক সংযুক্তি কোনটা বলো? টিএসপি সংযুক্তি কোনটা ঠিক? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। টিএসপি কি বলা হয়? ট্রিপল সুপার ফসফেট। সো বলো টিএসপির ঠিক সংযুক্তি কোনটা? ট্রিপল সুপার ফসফেট, বলো। সো ভাই ট্রিপল সুপার ফসফেট, টিএসপি, এটা সঠিক সংযুক্তি কোনটা? ওকে,
তো ভাইয়া মনে রাখবা মনো ক্যালসিয়াম ফসফেট কোনটাকে বলা হয়, বা টিএসপি সঠিক সংযুক্তি কোনটা ভাইয়া, মনো ক্যালসিয়াম ফসফেট কোনটা, এই যে মনো ক্যালসিয়াম ফসফেট এটাকে কি বলা হয় বলতো, টিএসপি। টিএসপির পূর্ণরূপ কি, তাহলে 5 এর আনসার কোনটা হবে, 5 এর আনসার হ্যাঁ শর্করা শক্তি, শর্করা কি শক্তি। তাহলে ভাইয়া টিএসপি সঠিক সংযুক্তি কোনটা ভাইয়া, এই যে সংকেতটা মনো ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে, মনো ক্যালসিয়াম ফসফেট। 6 নাম্বার, খাদ্যের পচন ঘটার কারণ কি, খাদ্য যে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণটা কি বলতো, খাদ্যে পানি না থাকা, ভাইরাস জন্মানো, তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা, কোনটা কারণ বলতো। তো ভাইয়া খাদ্যের পচন ঘটার কারণ কি, পানি না থাকা, খাদ্যে পানি না থাকা, খাদ্যে পানি না থাকলে কি পচবে, খাদ্যে বরঞ্চ পানি থাকলেই তো পচে। যেমন দেখবে একটা খাবার তুমি যদি এমনি শুকনো অবস্থা রেখে দাও এটা দেখবে যে দীর্ঘদিন ভালো থাকে, বাট যখন দেখবে এটা পানি যুক্ত হয়ে যাবে বা যখন এটা পানি লাগবে এটা কিন্তু খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায় আর কি। সো খাদ্যে পানি না থাকা হবে না, খাদ্যে পানি যদি থাকা থাকতো তাইলে হইতো। সো খাদ্য পচন ঘটার কারণ কি, খাদ্যে পানি থাকা, এটা হইতো, যদি এখানে না থাকা তাহলে এটা হবে না। ভাইরাস জন্মানো, হ্যাঁ ভাইরাস জন্মানোর কারণে খাবার নষ্ট হয়। অধিক তাপমাত্রায়, যখন 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয়ে যাবে তখন কি খাবারটা কি নষ্ট হয়ে যাবে না, অনেক বেশি তাপমাত্রায় কি খাবার নষ্ট হয়ে যায় না দেখবা। এই জন্য আমরা কি করি, খাবারকে ফ্রিজে রেখে সংরক্ষণ করি তাই না, বেশি তাপমাত্রায় তো বাইরে রাখলে খাবার নষ্ট হয়ে যায়। সো মনে রাখবা ভাইয়া ভাইরাস জন্মানো এবং এই দুইটা কারণ ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 2 আর 3। 1 নাম্বার অপশনটা কিন্তু তাহলে কি আছে বলো তো, ভুল আছে। ওকে আচ্ছা, ফলিক অ্যাসিড কোনটা, আচ্ছা ফলিক অ্যাসিড ভাইয়া, ফলিক অ্যাসিড। তো ভাইয়া মনে রাখবা এই যে তুমি মনে করো ভালো একটা, একের অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা, একের অ্যান্সার হবে বি। এই যে ক্লাসের স্লাইড পাওয়া, ক্লাসের স্লাইড দিবেন কোথায় ভাই, ক্লাসের স্লাইড তো এই যে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আর কি। ওকে আচ্ছা, একের অ্যান্সার হবে নন সুইটেনার, ঠিক আছে, নন সুইটেনার। ওকে নন নন ক্যালোরি সুইটেনার আর কি। ওকে আচ্ছা, তো সবাই এটার অ্যান্সার দাও যে ফলিক অ্যাসিড কোনটা। দেখো তুমি মনে করো যে ভালো একটা রেজাল্ট করছো, ঠিক আছে, তো ভালো একটা রেজাল্ট করলে তুমি বাসায় কি নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও, বা তুমি হচ্ছে মনে করো অনেকদিন পর ভার্সিটিতে চান্স পাওয়ার পর বাসায় যাচ্ছ আর কি, তো তুমি কি নিয়ে যাবা, মিষ্টি নিয়ে যাবা না। তো ভাই মিষ্টি না নিয়ে যে ক্লাসের স্লাইড দিয়ে আমি তো দিয়ে দিই, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, সমস্যা নেই, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবো আর কি, জয়েন হয়ে যাও। আচ্ছা তো যেখানে ছিলাম, সো দেখো তো আমরা বাসায় গেলে কি নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই, বাট দেখো মিষ্টি নেওয়া কিন্তু মানে ভালো বা এটা কিন্তু আসলে হেলদি না। তো আমাদের হেলদি যদি কিছু নিয়ে যেতে হয় তো বাড়িতে যাওয়ার সময় ভাই আমরা কি নিয়ে যাবো বলতো, ফল নিয়ে যাব, ঠিক আছে, আপেল টাপেল বা এইসব ফল জাতীয় কিছু নিয়ে যাব। তো ভাইয়া বাড়িতে যেতে গেলে আমরা কি নিয়ে যাব, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, বাড়িতে গেলে আমরা ভাইয়া ফল নিয়ে যাব, কি নিয়ে যাব ভাইয়া, ফল নিয়ে যাব। বাড়িতে যেতে গেলে ভাই আমরা কি নিয়ে যাব, ফল নিয়ে যাব। তো ভাইয়া বাড়ি দিয়ে মনে রাখবা ভাইয়া 12, ভিটামিন বি 12, বাড়ি মানে কি ভাইয়া 12, কি নিয়ে যাবো ভাইয়া, ফল নিয়ে যাব। ফলতে কি ভাইয়া, ফলতে ভাইয়া ফলিক অ্যাসিড, ফলতে কি ফলিক অ্যাসিড। তাহলে ভাইয়া ফলিক অ্যাসিড কোনটা, ফল, ফল, ফলিক অ্যাসিডে কি আছে, ফল আছে। কখন নিয়ে গেছি ভাইয়া ফল, বাড়িতে যাওয়ার সময়, তাহলে বাড়ি দিয়ে মনে রাখবা ভাইয়া 12, তাহলে ভিটামিন 12, তাহলে কোনটা হবে, ভিটামিন 12। বাড়িতে গেলে আমরা ভাইয়া ফল নিয়ে যাব। হ্যাঁ এই তো বুঝতে পারছো, হামিদুল হক, থ্যাংক ইউ এত বড় একটা কমেন্ট করার জন্য। ট্রিপল সুপার ফসফেটের রাসায়নিক সংকেত কি, ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি, ঠিক আছে, ট্রিপল সুপার ফসফেট যেটাকে বলা হয় কি টিএসপি, এটার সংকেত বলা হয়েছে। সো এটার সংকেত কি হবে, এটার সংকেত কোনটা হবে বলো তো। তো দেখো এখানে হচ্ছে সিএ হবে, এখানে যা সিএ হবে, সিএ3 হবে না, CaH2PO4 ঠিক আছে, মনোক্যালসিয়াম ফসফেট, এটাকে বলা হয় কি ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে। আমার নাম মিষ্টি, ওকে মিসুলতানা তোমার নাম পড়ে দিছি মিষ্টি। ওকে আচ্ছা, সো 8 এর আনসার কোনটা হবে, সি নাম্বারটা হবে। 9 নাম্বার, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা, খাদ্যদ্রব্য পচনে কোনটা সাহায্য করে বলতো, খাদ্যদ্রব্য পচনে কোনটা সাহায্য করে ভাইয়া, খাবার যখন মনে রাখবা এই যে খোলা রাখবা অক্সিজেন এসে কি করবে, এটাকে নষ্ট করে দিবে না। সো এই যে SO2 N2O NO2 এগুলার থেকে বেশি খাবার নষ্ট করে কি, এই যে অক্সিজেন, কে নষ্ট করে, অক্সিজেন জারণ ঘটায়, ঠিক আছে, অক্সিজেন তোমার কি করে দেয়। টেলিগ্রামের লিঙ্কটা দিয়েন ভাই, এই যে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, বা তুমি হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়র্স লিখে সার্চ দিলেই হবে আর কি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি তারপরও ক্লাস শেষে দিয়ে দিব আর কি। ওকে আমি পোস্ট করে দিয়ে দিব, ওখানে অ্যাড হয়ে যাবা। আর সবাই অ্যাডমিশন ওয়ারিয়র্স তোমার হচ্ছে ইউটিউব চ্যানেল বা হচ্ছে আমাদের যে পেজটা আছে সবাই ফলো দিয়ে রাখবা, যাতে আগামীকাল
সেকেন্ড পার্ট ক্লাস, সেকেন্ড পার্ট একটা ভালো একটা কামব্যাক দিতে হবে ইনশাল্লাহ। ওকে, কারণ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলেই তো A+। সো খাদ্যের উপর পচনের অন্যতম সহায়ক কোনটা ভাইয়া? অক্সিজেন। কোনটা ভাইয়া সহায়ক? অক্সিজেন হচ্ছে সহায়ক। দুধে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, দুধে পানীয় চর্বির অনুপাত কত বলো? দুধে ভাইয়া পানীয়, সো বলো দুধে পানীয় চর্বির অনুপাত কত? দুধে পানীয় চর্বির অনুপাত কত? তো ভাইয়া মনে রাখবা দুধে পানীয় চর্বির পরিমাণ কত বলো? ভাইয়া দুধে মনে রাখবে ভাইয়া পানির পরিমাণই থাকে কি বলতো? বেশি থাকে। দুধ, তোমরা যে দুধ খাও, সো দেখো দুধে অলরেডি পানি থাকে ভাইয়া 82 থেকে 88%, ঠিক আছে? দুধে ভাইয়া পানি থাকে কত? 82 থেকে 88%। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 82 থেকে 88। তো কাহিনী বুঝছো যে দুধে পানি আছে, তোমার মনে করো এমনি অরিজিনাল যে দুধটা সেটাতেই পানি থাকে 82 থেকে 88%। তারপর আবার কি করে, যারা মনে করো দুধ বিক্রি করে তারা কি করে দুধের পানি মানে দুধের মধ্যে আবার কি মিশায়? পানি মিশায়। অলরেডি 82 থেকে 88% পানি আছে, আরো যদি পানি মিশায় তাহলে কি সেটা দুধ থাকলো বলো? তাহলে এইটা হচ্ছে কাহিনী। সো দুধে পানির পরিমাণ 82 থেকে 88%, ঠিক আছে? 82 থেকে 88%। আচ্ছা, আর চর্বির পরিমাণ, সো এটাকে আমরা এভারেজ যদি করি তাহলে আমরা কত বলতে পারি? 85%। কত পার্সেন্ট? 85। তাহলে দুধে পানি থেকে 85% আর চর্বি থেকে কত পার্সেন্ট? 15%। তাহলে 85 আর 15, তাহলে দুধে পানি আর চর্বির অনুপাত কত? 85-15। কত হবে ভাইয়া? 85-15। তাহলে অ্যান্সার হবে কোনটা? বি। হ্যাঁ, অর্গানিকটা, আচ্ছা সো এটা আনসার বি হবে। নেক্সট, রাসায়নিক পিকলিং প্রক্রিয়ায় পৃথিবীতে ব্যবহৃত সর্বাধিক খাদ্য সংরক্ষক কোনটা? সর্বাধিক খাদ্য সংরক্ষক কোনটা বলো তো? সর্বাধিক খাদ্য সংরক্ষক কোনটা? সো 11 নম্বর কোশ্চেন আনসার দাও তো। 11 নম্বর কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। 11। ওকে, দেখি দেখি দ্রুত দ্রুত। 82 থেকে 88, ওকে কমেন্ট করছো 82 থেকে 88, ওকে। আচ্ছা, ওকে দেখো, রাসায়নিক পিকলিং প্রক্রিয়ায় পৃথিবীব্যাপী ব্যবহৃত সর্বাধিক খাদ্য সংগ্রহ কোনটা? ইথাইল অ্যালকোহল, ইথানোয়িক অ্যাসিড এর 20% দ্রবণ, ভিনেগার, নাকি হচ্ছে ফেনল অ্যালকোহল? বলো তো কোনটা? 11C 11C 11C। হ্যাঁ, তো ভাইয়া মনে রাখবা পৃথিবীব্যাপী কোনটা বেশি ব্যবহৃত হয় ভাইয়া? ভিনেগার কিন্তু বেশি ব্যবহৃত হয়। কোনটা ভাইয়া বেশি ব্যবহৃত হয়? ভিনেগার। কোনটা? ভিনেগার। পৃথিবীব্যাপী কোনটা বেশি ব্যবহৃত হয়? ভিনেগার কিন্তু আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? ভিনেগার। ওকে, প্রাকৃতিক খাদ্য সংরক্ষকের মধ্যেই পড়ে আর কি। আচ্ছা, ভিনেগার, ভিনেগারের সাহায্যে আমরা খুব সহজেই কি করতে পারি? খাবার সংরক্ষণ করতে পারি। ওকে, হ্যাঁ ভিনেগার, সবাই অ্যান্সার দিছো ভিনেগার, ঠিক আছে। ওকে, এরপর আমরা যাই, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহৃত প্রিজারভেটিভ কোন প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হয় বলো? প্রিজারভেটিভ আমাদের কোন প্রতিষ্ঠান অনুমোদন করে বলো? ভিনেগার হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, খাদ্যদ্রব্য প্রিজারভেটিভ, হ্যাঁ এই যে তোমার যে প্রিজারভেটিভ গুলা, কোন ধরনের প্রিজারভেটিভ তুমি ইউজ করতে পারবা, কোন ধরনের প্রিজারভেটিভ তুমি ইউজ করতে পারবা না, এগুলা ভাই কে অনুমোদন দেয় বলো তো? এগুলা কে অনুমোদন দেয়? তো ভাই মনে রাখবা ফুড অ্যান্ড ড্রাগ, ঠিক আছে? ফুড অ্যান্ড ড্রাগ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? কে দেয় ভাইয়া? ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এদের কাজটা কি? তুমি ফরমালিন ইউজ করতে পারবা নাকি পারবা না, বা কি ইউজ করতে পারবা নাকি পারবা না, এটা কে নির্ধারণ করে দেয়? FDA। এটার ফুল মিনিং কিন্তু আসতে পারে আগামীকাল, সো সবাই একটু কমেন্ট করে রাখো। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডি এর পূর্ণরূপ, এই পূর্ণরূপগুলো আসছে অনেক সময় ক নাম্বারে দিয়ে দেয়। FDA, এদের কাজটা কি? প্রিজারভেটিভ, কোন ধরনের প্রিজারভেটিভ তুমি ইউজ করতে পারবা, কোন ধরনের পারবা না, এটা নিয়ন্ত্রণ করা কাজ আর কি। ওকে, আচ্ছা, কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস বলো তো? ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস কোনটা?
ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস কোনটা? সরবেট, ভিটামিন এ, অ্যালকোহল নাকি বেনজয়েড? বলো তো কোনটাকে ন্যাচারাল ফুড? বিএসটিআই কেন হবে? সো বলো এবার সবাই হচ্ছে 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ কোনটা ভাইয়া? অ্যালকোহলকে বলা হয় কি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। কোনটা ভাইয়া? অ্যালকোহল। অ্যালকোহলটা কি ভাইয়া? ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। হ্যাঁ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আফিয়া খান কমেন্ট করছে। ওকে, সো দেখো ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস কোনটা ভাইয়া? অ্যালকোহল। আর কে কে আছে ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডও কি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, অ্যালকোহলও কি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। ওকে, আচ্ছা কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? ঠিক আছে, এই যে চিনি দ্রবণ, এটা প্রাকৃতিক। এই যে চিনি দ্রবণ দিয়ে আমরা খাবার সংরক্ষণ করতে পারি, এটা প্রাকৃতিক ভাবে খাবার সংরক্ষণ করি। সরিষার তেল দিয়েও দেখবে আমরা অনেক সময় কি করি? খাবার সংরক্ষণ করি। এই যে সোডিয়াম বেনজয়েড আছে, এটা কিন্তু প্রাকৃতিক খাদ্য সংরক্ষক না, এটা কিন্তু কি বলতো? কৃত্রিম খাদ্য সংরক্ষক। কোনটা? সোডিয়াম বেনজয়েডটা হচ্ছে ভাইয়া কৃত্রিম খাদ্য সংরক্ষক। ঠিক আছে, সোডিয়াম বেনজয়েড। তাহলে কৃত্রিম প্রিজারভেটিভ কোনটা ভাইয়া? সোডিয়াম বেনজয়েড। কোনটা ভাইয়া? সোডিয়াম বেনজয়েড। তাহলে 15 অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 15 অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। 15 অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এ নাম্বার। 16 নাম্বার, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য যে ভিনেগার ব্যবহার করা হয় তা হলো, মানে তোমার খাবার সংরক্ষণের জন্য ভিনেগার তো ব্যবহার করে আমরা জানি, এখন ভিনেগারের পার্সেন্টেজটা বা ভিনেগারের স্ট্রাকচারটা বা ভিনেগারে কি কি থাকে এটা তোমাকে আস্ক করা হয়েছে। ওকে, সো আমরা জানি কি ইথানোয়িক অ্যাসিড, এটা তোমার ছোটবেলা দিয়ে পড়ে আসতেছো, নতুন করে আর বলার কিছু নাই। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এই যে ইথানোয়িক অ্যাসিড মানে কয়টা কার্বন থাকে? ইথানোয়িক অ্যাসিডের মিথ ইথ 2টা কার্বন থাকবে। তো সবগুলাতে 2টা কার্বন আছে না, এটা 6টা, এটা বাদ, এটাই 3টা, এটাও বাদ। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এটা বলা হয়েছে 10 থেকে 15, এটা তো অ্যালকোহল, এটা তো আগেই বাদ। এখানে বলা হয়েছে ইথানোয়িক অ্যাসিড, তোমার এমনি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাও যদি পারো অ্যাসিড যেটা আছে সেটা দেখে তুমি লাগাই দিতে পারতেছো। সো ইথানোয়িক অ্যাসিডটা তুমি চিনতে পারলেও হইলো, পার্সেন্টেজও দরকার নাই। সো এটা কিন্তু ক নাম্বারেও আসতে পারে যে ভিনেগার কাকে বলে। সো মনে রাখবা ইথানোয়িক অ্যাসিডের কত পার্সেন্ট? 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি? এই যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি, কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটি, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি? দেখো ফরমালিন আছে, সোডিয়াম সালফেট, তারপরে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড। বলো প্রাকৃতিক কোনটা ভাইয়া? দেখো না ওই যে অনেক সময় নোনা ইলিশ বিক্রি করে বা হচ্ছে লবণ দেখো না ছিটায় রাখে আর কি অনেক সময়। সো লবণ কেন ছিটায়? যে চামড়াটা আমরা দেখবা যে চামড়াটা আমরা উপর লবণ ছিটা রেখে দেয়। সো লবণ ছিটানোর কারণটা কি বলতো? যাতে খাবারটা কি থাকে? দীর্ঘদিন ধরে ভালো থাকে আর কি। তার মানে এই যে সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ, এটা কিন্তু কি হিসেবে কাজ করে বলতো? সবাই আমার সাথে কমেন্ট করো। সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা কি একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। কোনটা ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ওকে, আচ্ছা মেহেদির রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য? বলো মেহেদির রঙের কারণ। এই যে তোমরা যে মেহেদি দাও, ঠিক আছে, এই যে মনে করো ঈদের সময় মেহেদি দেয় না অনেকে, এই যে মেহেদি যে একটা মনে করো একটা তুমি একটা পেস্ট দিলা, এখান থেকে তোমরা দিচ্ছ সবুজ কালারের মতো একটা পেস্ট দিচ্ছ, এখানে লাল কালার তৈরি হচ্ছে। তো এই যে কালারটা দিচ্ছে, এই কালারের পেছনে কি কাজ করে বলো তো? কোন রাসায়নিক পদার্থ কাজ করে? বলো কোনটা কাজ করে? ওকে, লাসন। লাসন কোনটা কাজ করে ভাইয়া? লাসন কাজ করে। মেহেদির রঙের ভাইয়া কোন রাসায়নিক দ্রব্য কাজ করে? লাসনের কারণে কিন্তু কি হয় বলতো? আমাদের হচ্ছে এটার কালার কি হয় বলতো? এটা কালার দেয় কিসের কারণে? লাসনের কারণে এটা কালার দিবে আর কি। 19 নাম্বার, নিচের কোন রাসায়নিক পদার্থটি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার নিষিদ্ধ রয়েছে? কোনটা ব্যবহার করা নিষিদ্ধ বলতো? কোনটা ব্যবহার করা নিষিদ্ধ? ব্যবহার করা নিষিদ্ধ কোনটা? তোমার হবে ক্যালসিয়াম কার্বাইড CaC2, এইটা ব্যবহার করা কি বলতো? নিষিদ্ধ। কোনটা ব্যবহার করা ভাই নিষিদ্ধ? ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা কি বলতো? নিষিদ্ধ। কোনটা ব্যবহার করা নিষিদ্ধ প্রিজারভেটিভ হিসেবে? ক্যালসিয়াম কার্বাইড। ওকে, আচ্ছা 20 নাম্বার, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়?
দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় বলো তো? দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া। তো ভাই মনে রাখবে যে দুধ দুধ তো ভাই তরল আকারে থাকে, যখন ছানা তৈরি করা হয় তখন কি একেবারে দলা 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 হয় না বা একটু গুঁড়া গুঁড়া হয় না? তো এগুলো কি এক একটা কুয়া কুয়া আকারে থাকে। কি কি আকারে থাকে বলো তো ভাইয়া? কুয়া কুয়া আকারে থাকে। তাহলে ভাই যে দুধ থেকে যে ছানা তৈরি করতেছি এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে করতেছি ভাইয়া? কোয়াগুলেশন। কোন প্রক্রিয়ার মাধ্যমে করতেছি ভাইয়া? কোয়াগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে করতেছি। কোয়াগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতেছি বলো তো? এটা করতেছি কোয়াগুলেশন। ওকে, আচ্ছা নেক্সট আমরা যাই 21 নাম্বার কোশ্চেনটা। দুধের প্রোটিন কোনটা বলো? দুধের প্রোটিন কোনটা বলো? দুধের প্রোটিন কোনটা? দুধের প্রোটিন কোনটা বলো? দুধের প্রোটিন, দুধের প্রোটিন কোনটা বলো? তো ভাইয়া দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দুধের প্রোটিনকে কি বলা হয় বলো তো? কেসিন। দুধের প্রোটিন কোনটা বলো তো ভাইয়া? কেসিন। দুধের প্রোটিন কোনটা? কেসিন। দুধের প্রোটিন কোনটা? কেসিন। দুধের প্রোটিন কোনটা? কেসিন। ওকে, আচ্ছা এরপর আসি ভাই 22 নাম্বার কোশ্চেনটা। 22 এর आंसर সবাই দাও 22। এরপর সবাই 22 নাম্বার কোশ্চেন आंसर দাও তো 22। 22 এর आंसर সবাই দিয়ে দাও 22। ওকে সবাই এটার आंसर দিয়ে দাও। 22 এর বি, 22 এর বি। ওকে, আচ্ছা দেখি বাকিটা आंसर দাও। এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে কর্মমুখী রসায়ন। ওকে, আচ্ছা আচ্ছা দেখো, সো দুধের চর্বি কণার চারপাশে যে বা দীর্ঘ প্রোটিন অণু ঘিরে থাকে এটাকে কি বলা হয় বলো? এটাকে কি বলা হয়? প্রোটিন অণু ঘিরে থাকে। কে, হ্যাঁ 21 তাহলে কোনটা? আচ্ছা দেখো 22 এর এ মেবি, 22 এর বি মেবি। আচ্ছা তোমরা এটা নিয়ে কনফিউজ তো। দেখো দুধের চর্বি কণার চারপাশে ভাইয়া যে দীর্ঘ প্রোটিন অণু চেইন ঘিরে থাকে সেটাকে আমরা কি বলি বলো তো? ইমালসিফায়ার নাকি হচ্ছে স্টেবিলাইজার বলো তো? প্রোটিন অণু চারদিকে দেখো দুধের চারপাশে যে প্রোটিন অণুগুলো ঘিরে থাকে এগুলা দুধের কি হিসেবে কাজ করে বলো তো? প্রোটিন অণুগুলা ইমালসিফায়ার রূপে কাজ করে। বুঝছো? কি রূপে কাজ করে? ইমালসিফায়ার রূপে কাজ করে। কি রূপে কাজ করে? ইমালসিফায়ার রূপে কাজ করে আর কি। কি রূপে কাজ করে? ইমালসিফায়ার রূপে কাজ করে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই আমরা। দুধ এক ধরনের কি ইমালশন, ফোম, জেল নাকি অ্যারোসল বলো তো? দুধ এক ধরনের কি? দুধ এক ধরনের কি ইমালশন, ফোম, জেল? বায়োলজি না, এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি আর কি। ওকে, আচ্ছা না সিলেবাসে যেগুলো আছে ওগুলো আমি স্কিপ করে যাবো আর কি। কিছু কিছু জিনিস আছে সিলেবাসে নাই, এগুলো আমি স্কিপ করে যাবো আর কি, সমস্যা নাই। দেখো দুধ এক ধরনের কি এইগুলো আছে, দুধ এক ধরনের কি এইগুলো আসে আর কি, যেগুলো আছে সেগুলো আমি পড়াবো আর কি। সো বলো দুধ এক ধরনের কি ইমালশন, ফোম, জেল নাকি অ্যারোসল? দুধ এক ধরনের কি? 22 এর বি, 23 24 নাম্বার কোশ্চেন আছে তো 24 24 দ্রুত দ্রুত। হ্যাঁ 23 লাগবে না, 23 হচ্ছে নাই, তোমাদের এই সিলেবাসে নাই। সবাই দ্রুত অ্যান্সার দাও। 23 লাগবে না। এই যে বলা হয়েছে সহজ কোশ্চেন, এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি পাওয়া যায় নিম্নের কোন খাদ্যটি থেকে, এগুলো আসবে না আর কি। ওকে, সো এটা বাদ। সো দুধ এক ধরনের কি বলো? দুধ এক ধরনের কি? তো ভাই মনে রাখবা ইমন নামে একটা ছেলে আছে, ইমনের মনে রাখবা দুধ অনেক পছন্দ। ইমনের ভাই কি অনেক পছন্দ? ইমনের ভাই দুধ অনেক পছন্দ। ঠিক আছে, তো ইমনের যেহেতু ভাই দুধ অনেক পছন্দ এই জন্য ভাই মনে রাখবা দুধ এক ধরনের কি বলতো? ইমালশন। দুধ এক ধরনের কি বলতো? ইমালশন। আচ্ছা দুধ এক ধরনের কি ইমালশন। নিচের কোনটি পানিতে তেলের ইমালশন বলো তো? নিচের কোনটি পানিতে তেলের ইমালশন? পানিতে
তেলের ইমালশন কোনটা? দেখো পানিতে তেলের ইমালশন, তো আমরা কি বলছি বলতো, দুধে দুধে কি থাকে, দুধে তোমার 82 থেকে 88% কি থাকে বলতো, পানি থাকে। দুধে কি থাকে ভাইয়া, 82 থেকে 88% পানি থাকে, এবং তোমার হচ্ছে চর্বি থাকে কত পার্সেন্ট, 15%, তাই না? 85% থেকে তোমার হচ্ছে পানি, এবং 15% কি থাকে, চর্বি থাকে। সো পানিতে তেল, তো এটা কি দেখো, পানি থাকে বেশি, তেল থাকে কম, তাহলে এটা কি পানিতে তেলের ইমালশন না? তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, দুধ। দুধকে কি বলা হয়, পানিতে তেলের ইমালশন। আর ভাইয়া বেশি এমসিকিউ নাই, 2-3টা এমসিকিউ আছে, আমার সেলফ মানে শেষের দিকে আর কি। 26 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, নিচের কোন প্রাণীর দুধে সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে? সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে কোনটায় বলতো? সো মনে রাখবে ভিপিএন, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো ভিপিএন, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি ভিপিএন, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি ভিপিএন। আচ্ছা সবাই আমার সাথে কমেন্ট ভিপিএন, দেখি সবাই কমেন্ট করো ভিপিএন। ওকে, হ্যাঁ ভিপিএন। তো ভাই ভিপিএন এ কি হলো, ভেড়ার দুধে প্রোটিন বেশি। ভিপিএন এ ভাইয়া কি হলো, ভেড়ার দুধে কি বেশি বলতো, প্রোটিন বেশি। ভিপিএন এ ভাইয়া কি হলো, ভেড়ার দুধে প্রোটিন বেশি। ভিপিএন এ ভাইয়া কি হলো, ভেড়ার দুধে কি বেশি বলতো, প্রোটিন বেশি। তাহলে ভাইয়া কোনটা সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে ভাইয়া, ভিপিএন, ভেড়ার দুধে প্রোটিন বেশি। এবং মনে রাখবা ভাইয়া মহিষের দুধে কি বেশি, মহিষের দুধে ভাইয়া চর্বি বেশি, ঠিক আছে? মহিষের দুধে ভাইয়া কি বেশি, মহিষের দুধে ভাই কি বেশি, মনে রাখবে মহিষের দুধে হচ্ছে চর্বি বেশি। তবে দেখো আমরা জানি না যে মহিষের দুধে কি হয় বলতো, মহিষের দুধে আমাদের কি হয়, মহিষের দুধে হচ্ছে দেখবা যে মহিষের গা কি থাকে, অনেকটা তেল তেলে থাকে না? এই জন্য ভাই মনে রাখবা মহিষের দুধে আমাদের কি বেশি বলতো, চর্বি বেশি। মহিষের দুধে ভাই কি বেশি, চর্বি বেশি। আর মানুষের দুধে কি বেশি, মহিষের দুধে চর্বিও বেশি, প্লাস মহিষের দুধে ভাই মনে রাখবা ক্যালোরিও বেশি, ঠিক আছে? মহিষের দুধে ভাই চর্বিও বেশি, মহিষের দুধে কি বেশি বলতো, তোমার হচ্ছে ক্যালোরিও বেশি থাকে আর কি। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। দেন 27 নাম্বার, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কোনটি? বলো, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত, আচ্ছা বলো, অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত খাদ্য এটা বলো, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা দেখো, অতিরিক্ত খাদ্য থেকে ভাই লিভারে সঞ্চিত সুগার কি হিসেবে জমা হয় বলো তো, কি হিসেবে জমা হয়? এটা ভাই মাথায় রাখবা, অতিরিক্ত খাদ্য তুমি যখন খাচ্ছ, ঠিক আছে, এখন এটা কি লিভারে কি তোমার জমা থাকতে হবে না? তো জমা থাকার জন্য এটা কি হিসেবে জমা থাকে, গ্লাইকোজেন রূপে জমা থাকে। কি রূপে জমা থাকে ভাইয়া, গ্লাইকোজেন রূপে জমা থাকে। তাহলে অতিরিক্ত যে খাবারগুলো থাকে সেগুলো আমাদের কি রূপে জমিত থাকে, গ্লাইকোজেন রূপে জমিত থাকে। হ্যাঁ, সাথে সাথে সি হবে 28। কলয়েডের ক্ষেত্রে অদ্রবণীয় পদার্থগুলোর আকার, কলয়েডের আকার তোমার জানতে চাওয়া হয়েছে। সো কলয়েডের ক্ষেত্রে আকারের ব্যাসগুলো কতটুকু হয় বলো তো, কলয়েডের ক্ষেত্রে আকারের ব্যাস, কলয়েডের ক্ষেত্রে আকারের ব্যাস কতটুকু হয় বলো, কলয়েড কণার আকার সাধারণত কত হয়ে থাকে? কলয়েডের ক্ষেত্রে আকার কত হয়ে থাকে বলো তো, আকার, কলয়েডের ক্ষেত্রে আকার কত হয়ে থাকে? কলয়েডের ক্ষেত্রে আকার কত হয়ে থাকে, দ্রুত দ্রুত। 28, পারি না। আচ্ছা, বাকিরা দেখি জানো দ্রুত, 28। ওকে, হুম, দেখি যে 28 পারি না একজন বলছে, বাকিরা দেখি 28 দ্রুত আনসার দাও। আচ্ছা, আমিও পারি না। আচ্ছা প্যারা নাই, দেখো
কলয়েডের ক্ষেত্রে ভাইয়া তোমার এই যে আকারটা আছে, ঠিক আছে, 2 থেকে 500 ন্যানোমিটার, নাকি হচ্ছে 500 থেকে 1000 ন্যানোমিটার, নাকি 1000 ন্যানোমিটারে বড়, নাকি 1000 ন্যানোমিটারের ছোট আর কি। তো এটা কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে। তারপরে যদি ভাইয়া তোমরা মাথায় রাখতে চাও তাহলে মনে রাখবে 1000 ন্যানোমিটারের মাঝামাঝি হয়, 500 থেকে 1000 ন্যানোমিটারের মাঝামাঝি হয় কি বলতো কলয়েডের যে আকারটা, সেটা কত হয় 500 থেকে 1000 ন্যানোমিটার হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা নেক্সট কোনটা আছে, এটা তোমাদের লাগবে না, চারিদিকে স্বর্ণধর্মকে লাগবে না। এই যে কোন উপাদানটি টয়লেট ক্লিনারে ব্যবহৃত হয় বলো তো, এইটা তোমাদের জানা উচিত যে কোন উপাদানটি টয়লেট ক্লিনারে ব্যবহৃত হয়। বলো টয়লেট ক্লিনারে ব্যবহৃত হয় কোনটা, টয়লেট ক্লিনার, এটা তোমাদের পারা উচিত যে টয়লেট ক্লিনারে কোনটা ব্যবহৃত হয়। টয়লেট ক্লিনারে কোনটা ব্যবহার করা হয়, টয়লেট ক্লিনারে। হ্যাঁ শেষ শেষ, আর 2টা এমসিকিউ বাকি আছে, দ্রুত বলো কোনটা হচ্ছে টয়লেট ক্লিনার ব্যবহৃত হয়। তোমরা দুটো অ্যান্সার দিয়ে দাও তাহলেই শেষ। 28, 25 রে 25 কই, এখন তো 30-এ আছি আমরা, 30 নাম্বারে। ওকে, 30-এর ডি, 30-এর ডি। আচ্ছা দেখো ভাইয়া, সোডিয়াম লরাইল সালফেট কোনটা ইউজ করা হয় টয়লেট ক্লিনারে ভাইয়া, সোডিয়াম লরাইল সালফেট এটা হচ্ছে কোথায় ইউজ করা হয়, টয়লেট ক্লিনারে ইউজ করা হয়। আচ্ছা আরেকটা এমসিকিউ দেখো, এই ক্ষেত্রে ভাইয়া এই যে এখানে কোন জায়গায় ছিল, এইখানে এখানে একটা এমসিকিউ ছিল। আচ্ছা আকারগুলো দেখো, এখানে ভাইয়া আমাদের আকারে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখো আমাদের হচ্ছে মনে রাখবা জিরো মানে 3 ধরনের আছে, একটা আছে 0.1 থেকে 2, 2 থেকে মনে রাখবা 500, ঠিক আছে, 0.1 থেকে 2, 2 থেকে 500, আর একটা আছে কি বলতো 500 গ্রেটার দেন আর কি। ওকে, সো এক একটা বই এক এক ইনফরমেশন দেওয়া থাকে। আমরা হচ্ছে হাজাইনাক্সের বই ইনফরমেশন যদি দেখি, দেখো 0.1 থেকে 2 যেটা আছে, এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে বলতো, দ্রবণের ক্ষেত্রে। এটা আমার কার ক্ষেত্রে আমরা ইউজ করবো, দ্রবণ। 2 থেকে 500 যেটা আছে, এটা কিসের ক্ষেত্রে বলতো, 2 থেকে 500 যেটা আছে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, কলয়েডের ক্ষেত্রে, ঠিক আছে। আর হচ্ছে 500 থেকে বেটার হলে মানে গ্রেটার দেন হলে সেটা কি হবে বলতো, সাসপেনশন, ঠিক আছে, এটা কি হবে, সাসপেনশন। সো হাজাইনাক্সের বই ইনফরমেশন অনুযায়ী 500 থেকে বেশি হলে সেটা কি, এগুলো ন্যানোমিটার সব, 500 ন্যানোমিটারে বড় হলে সেটা কি হবে, সাসপেনশন। 2 থেকে 500 হলে সেটা কি হবে, কলোয়েড। এবং দ্রবণের ক্ষেত্রে কত হবে, 0.1 থেকে 2, কত হবে 0.1 থেকে 2 নাম্বারটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে কত কলোয়েড, তাহলে কত হবে 2 থেকে 500 ন্যানোমিটার, কোনটা হবে 2 থেকে 500 ন্যানোমিটার আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা না, এটা গেল টয়লেট ক্লিনার। আচ্ছা এরপর দেখো, মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়, সুক্রোজ মানে হচ্ছে চিনি, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে বলা হয়েছে কোন এনজাইম ব্যবহার করা হয়, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে বলতো, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ করতে কোন এনজাইম ব্যবহার করা হয়, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে। তো ভাইয়া মনে রাখবা সুক্রোজ, ঠিক আছে, সুক্রোজ থেকে আমরা কি পাই বলতো, সুক্রোজ থেকে আমরা পাই ভাইয়া ইনভার্ট চিনি পাই, সুক্রোজ থেকে ভাইয়া আমরা কি পাই, ইনভার্ট চিনি। দেখো ভাই সুক্রোজ কি একটা চিনি, সুক্রোজ থেকে আমরা যেটা পাবো সেটা কি বলতো, ইনভার্ট চিনি। সুক্রোজ থেকে ভাইয়া যেটা পাই সেটাকে আমরা কি বলি বলতো, ইনভার্ট চিনি বলি। তাহলে সুক্রোজ থেকে যখন ইনভার্ট চিনি বানাইতে হবে, তখন যে এনজাইমটা লাগবে সেটার নাম কি বলতো, ইনভার্ট চিনি বানাইতে গেলে যে এনজাইম লাগে সেটাকে আমরা বলি কি, ইনভার্টেজ। কি বলা হয়, ইনভার্টেজ। তাহলে সুক্রোজ থেকে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম লাগে, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে মনে রাখবা ইনভার্টেজ এনজাইম লাগে। কোন এনজাইম লাগে ভাইয়া, ইনভার্টেজ, যেটার কাজ কি তোমার ইনভার্ট চিনি তৈরি করা, ঠিক আছে, ইনভার্ট চিনি তৈরি করা। ওকে আচ্ছা এরপরে 32 নাম্বার, কোন উক্তিগুলি সঠিক, 32 নাম্বার বলা হয়েছে কি, কোন উক্তিগুলি সঠিক, বলো 32 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 32 আনসার দাও, 32 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 32 সবাই। এরপরে 32 নাম্বার কোশ্চেন আনসার দাও, 32। দেখো কি বলা হয়েছে, কোন উক্তিগুলি সঠিক, ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ এনজাইম মিশ্রিত হয়, তারপরে কি বলা হয়েছে, ইনভার্টেজ। আচ্ছা তো দেখো ভাইয়া ইস্ট থেকে কি কি এনজাইম মিশ্রিত হয় বলো তো, ইস্ট থেকে ভাই মনে রাখবে জামাই, ঠিক আছে, ইস্ট থেকে কি জামাই, জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ,
ওহো, তো ভাই মনে বা ইস থেকে বা কি কি এনজাইম নিশ্চিত হয়? জামাই নিশ্চিত হয়, জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, ঠিক আছে? জাইমেজ, মল্টেজ আর একটা কি বলতো? ইনভার্টেজ। জাইমেজ, মল্টেজ আর একটা কি বলতো? ইনভার্টেজ। এই তিন ধরনের এনজাইম নিশ্চিত হয়। সো এখানে ইনভার্টেজ দেওয়া আছে, জাইমেজ দেওয়া আছে, তার মানে এক নাম্বার কথাটা কিন্তু কি আছে বলতো? ঠিক আছে না? এখন দেখা যাচ্ছে আশা করি। সো দেখো কোন উক্তিগুলি সঠিক বলা হয়েছে ইস থেকে। তোমার এখানে কি আছে? আচ্ছা দেখো, তো এখানে জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ। সো ইস থেকে ইনভার্টেজ আর জাইমেজ এনজাইম নিশ্চিত হয়, তাহলে জামাই নিশ্চিত হয় ইস থেকে, জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, তার মানে এক নম্বর অপশনটা ঠিক আছে আর কি। দুই নাম্বার, ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। কি বলা হয়েছে? ইনভার্টেজের কাজ কি বলছে? যে গ্লুকোজ আর ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে আর কি, এটা বলা হয়েছে। তো এটা কি করা হয়? আমরা একটু আগে পড়লাম কি ইনভার্টেজের কাজ কি ভাইয়া? ইনভার্ট চিনিতে পরিণত করা। ইনভার্টেজের কাজ কি ভাইয়া? ইনভার্ট চিনিতে পরিণত করা। দেখা যায় না ভাই? এখন তো দেখা যাচ্ছে ভাইয়া। ইনভার্টেজের কাজ কি বলতো? সুক্রোজকে ইনভার্ট চিনিতে পরিণত করা। সো গ্লুকোজ আর ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। এই কাজ তো করে না, তাই না? এই কাজ তো করে না। এটা কে করে ভাইয়া? এই কাজটা করে ভাইয়া জাইমেজ এনজাইম, ইনভার্টেজ না। এটা কে করে ভাইয়া? জাইমেজ এনজাইম এই কাজটা করে। কে করে? জাইমেজ এনজাইম। ওকে, সো বাট এখানে তোমাকে এটা ইনভার্টেজ, তার মানে ভাইয়া দুই নাম্বার অপশনটা হবে না। তিন নাম্বার অপশনটা কি বলা হয়েছে ভাইয়া? জাইমেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে। হ্যাঁ, এই যে বললাম যেটা, জাইমেজ গ্লুকোজ আর ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। তার মানে এক নাম্বার তিন নাম্বারটা ঠিক আছে। এরপরে দেখো আবার কি বলছে? জাইমেজ চিনিকে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। না, জাইমেজ কাকে আদ্র বিশ্লেষণ করে? গ্লুকোজ আর ফ্রুক্টোজকে আদ্র বিশ্লেষণ করে তোমার ইথানল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। তাহলে দেখো আমার মিলতেছে কোনটা কোনটা অপশন? এক আর তিন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, এক আর তিন। তাহলে 32 আনসার হবে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা 33 নাম্বারটা লাগবে না। ওকে, মোটামুটি। আচ্ছা, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? এরপরে বলো ভাই, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? বলো, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? বলো, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি বলো তো? দ্রুত দ্রুত দ্রুত, ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ওকে, আচ্ছা। সো ভাইয়া ট্যালকম পাউডারের ভাই মেইন উপাদান মনে পাবে ট্যাল। কি? ট্যাল। ট্যালকম পাউডারের ভাই মেইন উপাদান কি? ট্যাল। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় ভাইয়া হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। কি বলা হয়? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, ঠিক আছে? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম কি বলতো? সিলিকেট। সংকেত যদি লাগে 3 mgO 4SiO2 ইন্টু H2O, 3 mgO 4SiO2 ইন্টু H2O, এটা কি? ট্যালকের সঙ্গে, যেটা কি ট্যালকম পাউডারের মূল উপাদান। 3 mgO 4SiO2 ইন্টু H2O, হাইড্রেটেড। এই যে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। 34 আনসার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। হাইড্রেটেড ম্যাগনেসিয়াম কি হবে বলো তো? সিলিকেট। ওকে, 34 নাম্বার সবাই বুঝছো? হ্যাঁ, 34 ডি। হ্যাঁ, 34 ডি। তাহলে সবাই একটু মানে সংকেতটা কমেন্ট করে ফেলো। 3 mgO 4SiO2 ইন্টু H2O, ঠিক আছে? 3 mgO 4SiO2 ইন্টু H2O। আচ্ছা, হ্যাঁ, তো এটা লাগবে না। সো মোটামুটি এই পর্যন্ত যেগুলা ছিল আর কি। হ্যাঁ, 3 mgO 4SiO2। ঠিক আছে, ওকে। সো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো। আমাদের ক্লাস মোটামুটি শেষ। আচ্ছা, তুমি 10H2O কোথায় পাইছো? ও আচ্ছা, তুমি হচ্ছে 4SiO2 mg3। ও আচ্ছা, তুমি আরেকটা সংখ্যা দেখছো। ওকে, ঠিক আছে।
আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো। অনেক রাত পর্যন্ত যারা যারা লাস্ট পর্যন্ত ছিল অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। এবং আগামীকাল থেকে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ক্লাস শুরু হবে। তো সবাই অ্যাডমিশন ওয়ারিয়ার্সের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, ওখানে পিডিএফটা দিয়ে দিব বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব আর কি। সবাই অ্যাড হয়ে যাবে এবং কালকের পরীক্ষাটা ঠান্ডা মাথায় দাও, ইনশাল্লাহ ভালো একটা এক্সাম হবে সেই দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।